ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে তোমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, ঠিক আছে, ডিফ্লেকশনের যে কোশ্চেনগুলো এসেছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রিভিয়াস ইয়ারে, গতকাল তো করিয়েছি, ঠিক আছে, আজকে প্রথমে সেই কোশ্চেনগুলোর একটা জিস্ট তোমাদের পড়াবো, ঠিক আছে। তার আমি নাম দিয়েছি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাগুলো যদি একদম ক্লিয়ার থাকে তাহলে কোশ্চেনগুলো করতে কোনো অসুবিধা হবে না। গেট এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আজ অবধি যা কোশ্চেন এসেছে ডিফ্লেকশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে। দেখো কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমাদের, ঠিক আছে। স্ট্রেংথ অফ, আজকে ক্লাস হচ্ছে 8 জুন, 7 জুন তোমাদের করালাম, এবার 8 জুন আজকে এটাকে শেষ করব, ঠিক আছে, ডিফ্লেকশনটাকে। এবং নেক্সট উইকে কি পড়াবো তারও একটা রুটিন আমি তৈরি করে আজকে দিয়ে দিচ্ছি। দেখো প্রথম মনে রাখবে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, ঠিক আছে। এটা অনেকেই ভুলে যায়, ঠিক আছে, 180 ডিগ্রি পাই রেডিয়ান। এই জায়গাগুলো একদম বোঝার কিচ্ছু নেই, হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ঝেড়ে মুখস্থ রাখবে। তাহলে কি বলতো, তাহলে কোশ্চেনে এমন কোনো টুইস্ট দিতে পারবে না তোমাকে যেটা তুমি পারবে না করে আসতে। এবার 2 নম্বর পয়েন্টে কি দেখিয়েছি, 2 নম্বর পয়েন্টে দেখিয়েছি এ বি একটা সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ লাল রং দিয়ে দেখিয়েছি। এবার বি যেই এন্ডটা রয়েছে, আমি বি জয়েন্ট বলছি, ঠিক আছে, এন্ড না বলে, আমি সবসময় জয়েন্ট বলে কথা বলি এগুলোকে। তো বি জয়েন্টে একটা এক্সটার্নাল এম মোমেন্ট অ্যাপ্লাই হলো, ঠিক আছে। তাহলে কি হবে, ডিফ্লেক্টেড শেপটা তো আঁকলাম এরকম, ঠিক আছে, কালো রঙের কালি দিয়ে এর ডিফ্লেক্টেড শেপটা এঁকেছি সিম্পলি সাপোর্টেড বিমটার, এটা স্যাগিং হলো, ঠিক আছে। এবার এ এন্ডে থিটা এ আর বি এন্ডে থিটা বি দুটো স্লোপ তৈরি হলো। তো এই থিটা এর মান হচ্ছে ml/6EI, থিটা বির মান হচ্ছে ml/3EI। ব্যাস, এটা তো তোমাকে মুখস্থ করতে হবে, এখানে তো বোঝার কিছু নেই, ঠিক আছে। এবার সেম এটা মোমেন্ট বি এন্ডে জেনারেট হলো বা বি এন্ডে অ্যাপ্লাই হলো, সেই জন্য কি থিটা এ আর থিটা বি স্লোপ জেনারেট হলো, ঠিক আছে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এই মোমেন্টটা আপনি দেখিয়েছেন বি এন্ডে আছে, মোমেন্টটা যদি এ এন্ডে আসতো তাহলে কি হতো, ঠিক আছে। তাহলে কিছুই না, তাহলে তোমার থিটা এর মান হয়ে যেত ml/3EI, ঠিক আছে, আর থিটা বির মান হয়ে যেত ml/6EI, ml/6EI, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একটা কোশ্চেন করতে গিয়ে দেখবে, ঠিক আছে, একটা ফ্রেম তৈরি করা রয়েছে কোশ্চেনটাতে, তো সেই কোশ্চেনটা সলভ করতে গিয়ে এই থিটা এ থিটা বি দুটোই কাজে লাগে, ঠিক আছে, দুটোর সমষ্টি লাগে। তো আমি এটা একবারে তোমাদের থিটা এ প্লাস বি, এটা তোমরা যোগ করো, থিটা এ প্লাস বি যোগ করলে কত আসবে, এটা ml/2EI আসবে খুব সম্ভবত, দাঁড়াও, এটা হচ্ছে 6EI আর উপরে আসছে হচ্ছে, হ্যাঁ, 3EI বলছি, 3ml, তাহলে এটা কেটে গেল, তাহলে ml/2EI যদি দুটোকে আমি একসাথে কাজে লাগাই, ঠিক আছে, ml/2EI, এটা অঙ্কের অ্যাপ্লিকেশনে দেখতে পারবে। 2 নম্বর পয়েন্টের আমার এটা গেল এ। এবার বি সাবহেডিং কি, একটা যদি ক্যান্টিলিভার বিম থাকে, এ বি একটা ক্যান্টিলিভার বিম দেখতে পাচ্ছ, বি এন্ডে এম মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে, তাহলে থিটা বির মান কত, থিটা বির মান হচ্ছে ml/EI, আর ডিফ্লেকশনের মান কত, ml²/2EI, ঠিক আছে। একদম মনে রাখার ব্যাপার, এখানে বোঝার কিচ্ছু নেই। এখানে নোট দিয়ে রেখেছি যে ডিফ্লেকশন এবং স্লোপের আর যা স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ভ্যালু তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এবার আসো, এটা তোমার 1 2, এটা 2 নম্বর, হ্যাঁ, এটা 2 নম্বরেকেই আমি আর একটু এ বি সি একটা সাবহেডিং দিলাম। এই জায়গাটা আমি গতকালও বলেছি, ঠিক আছে, এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট, অনেকের কাছেই জায়গাটা নতুন, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, একটা এই স্কেলটা আমি ধরে রয়েছি, এই স্কেলটা এই দুটো, এটা সিম্পলি সাপোর্টেড আমার হাতটা, ঠিক আছে। এখানে যদি একটা লোড অ্যাপ্লাই হয়, শুধু এটুকুন চিন্তা করো, সব কিছু ভুলে যাও, ঠিক আছে। সিম্পলি সাপোর্টেড বিম নয়, ভুল বলছি, তোমার ওভারহ্যাঙ্গিং বিমটা, ঠিক আছে, এই যে এ বি সি একটা ওভারহ্যাঙ্গিং বিম, এই ওভারহ্যাঙ্গিং বিমের মধ্যে একটা সিম্পলি সাপোর্টেড পোর্শন রয়েছে, একটা ক্যান্টিলিভার পোর্শন রয়েছে, দুটো পোর্শন আলাদা আলাদা করে চিন্তা করো, ঠিক আছে। আমি প্রথমে অ্যাকচুয়ালি সিম্পলি সাপোর্টেড পোর্শনটার কথা বলবো, তো
সেজন্য সিম্পলি সাপোর্টেড বলে ফেলেছিলাম। তো এই ওভারহ্যাঙ্গিং বিমটা তোমার যেটা ওভারহ্যাং পোর্শনের একদম এন্ডে একটা লোড অ্যাপ্লাই হলো, ঠিক আছে, একদম এইটুকুনি শুধু চিন্তা করো, একটা ওভারহ্যাঙ্গিং বিম আছে, ঠিক আছে, যে কোনো একটা সাইড তার বাড়ানো আছে, এবার তার এন্ডে একটা লোড অ্যাপ্লাই হলো, তার ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে এটাই চিন্তা করো, আর কিচ্ছু সব ভুলে যাও। তার ডিফ্লেক্টেড শেপ কেমন হবে? তার ডিফ্লেক্টেড শেপ এরকম হবে। কোনো বুঝতে অসুবিধা আছে? দেখে নাও, এই হচ্ছে একটা এ জয়েন্ট, এটা বি জয়েন্ট আর সি জয়েন্ট, ঠিক আছে, এ আর বি এই দুটো জয়েন্ট মিলে তোমার সিম্পলি সাপোর্টেড পোর্শন হলো, আর বি আর সি এই দুটো জয়েন্টের মিলে তোমার ক্যান্টিলিভার পোর্শন হলো। এবার এর মধ্যে যদি এই পি লোডটা অ্যাপ্লাই হয় তাহলে এটা হচ্ছে এর ডিফ্লেক্টেড শেপ, এটা ডিফ্লেক্টেড শেপ। এই দেখো ডিফ্লেক্টেড শেপটাকে আমি হাইলাইট করে দেখালাম এখানে ইয়ে দিয়ে, ঠিক আছে, ডিফ্লেক্টেড শেপ। দেখে নাও এইটুকুনিতে কারো সমস্যা আছে কিনা, তোমরা হ্যাঁ বললে তবেই আমি এগোবো, ঠিক আছে। ডিফ্লেক্টেড শেপ বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এই পি যেই পয়েন্ট লোডটা এই সি জয়েন্টে অ্যাপ্লাই হলো, ঠিক আছে, এর একটা মোমেন্টের কম্পোনেন্ট তোমার এই বি জয়েন্টে আসবে, ঠিক আছে, তাহলে সেটাকে এবার ড্র করি। তাহলে এটা এর মোমেন্টের কম্পোনেন্ট যেটা বি জয়েন্টের মধ্যে এলো সি জয়েন্ট থেকে। এই মোমেন্টের মান কত? মোমেন্ট মানে কি? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ফোর্স হচ্ছে পি আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটুকুন। দেখো এটা হচ্ছে, এটা কিন্তু গতকালও বলেছিলাম, হ্যাঁ, এটা একটু ভালোভাবে একবার রিভাইজ করিয়ে দিচ্ছি আজকে। আমি দেখলাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং গেট দুটো পরীক্ষাতেই এই কনসেপ্টের ওপর কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে, অনেকবার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে L/2 এই বি আর সি এর মধ্যে ডিস্টেন্স, আর এ আর বি এর মধ্যে মানে এই সিম্পলি সাপোর্টেড পোর্শনের মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে L। তাহলে এই বি জয়েন্টে যে মোমেন্ট হলো তার মান P ইন্টু L/2। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এই সমস্ত কোনো ঝামেলাতে আমরা যাব না, ঠিক আছে। এটুকুন বোঝা গেছে? দেখো বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে এই বি জয়েন্টে যদি এই মোমেন্টটা অ্যাপ্লাই হয়, মোমেন্টের মান P ইন্টু L/2, তাহলে বি জয়েন্টে একটা স্লোপ হবে, এই থিটা বি তার মান হবে। তুমি বলতে পারো স্যার এই এ জয়েন্টেও তো তাহলে একটা স্লোপ হবে যার মান থিটা এ হবে। আলাম অবশ্যই হবে। থিটা এ এখন আমার এই পার্টিকুলার টাইপের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগছে না, ফলে আমরা শুধু থিটা বি নিয়েই আমার কনসার্ন, ঠিক আছে। এবার স্যার থিটা বির মান কত হবে? থিটা বি হলো, বুঝে গেলাম, থিটা বির মান কত হবে? এই যে থিটা বির মান আমরা এখানে শিখেছি যে যেই পার্টিকুলার জয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই হয় সেই পার্টিকুলার জয়েন্টে থিটা বির, এটা বি বলে থিটা বি বলছি, সেই পার্টিকুলার জয়েন্টে স্লোপের মান হচ্ছে ml ডিভাইডেড বাই 3ei। এখানে m কি? এখানে m হচ্ছে মোমেন্টের মান, ঠিক আছে। তাহলে মোমেন্ট কত হচ্ছে বি জয়েন্টে? P ইন্টু L/2। এতটুকু নিয়েও কারোর কোনো আর অসুবিধা নেই, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার একটা জিনিস বলুন, আপনি শুধু কোনটুকুন জিনিস কনসিডার করছেন, ঠিক আছে। আপনি এটাকে দুটো ভাগে ভাগ করুন, এটাকে আপনি ফিগার 1 আর ফিগার 2 দুটো ফিগারে আপনি ভাগ করুন, ঠিক আছে। দুটো ফিগারে ভাগ করুন। ফিগার 1-এ কি হচ্ছে? ফিগার 1-এ শুধু মোমেন্টের কথা বলছি, কিন্তু বি জয়েন্টে যেই মোমেন্টটা অ্যাপ্লাই হলো, ফিগার 1-এ কিন্তু আমি এই পি লোডের কথা বলছি না। তাহলে ফিগার 1-এ এই কন্টিনিউয়াস বিমটার ক্ষেত্রে বি জয়েন্টের পরে কি কোনো লোড আছে? না, বি জয়েন্টের পরে কোনো লোড নেই, আমি হাত রেইজ করলাম, ঠিক আছে। তাহলে বি জয়েন্টের পরে যে ডিফ্লেক্টেড পোর্শনটা কি হবে? এই ডিফ্লেক্টেড পোর্শনটা স্ট্রেট লাইন হবে। তাহলে এই থিটা বি, ঠিক আছে, আর এই থিটা বি এই দুটোর ভ্যালু আমার সমান হবে। এইটুকুনি কিন্তু আমার জানার ছিল ফিগার 1 থেকে। ফিগার 1-এ আমার আর কোনো বাড়তি কথা বলে লাভ নেই, ঠিক আছে। এবার চলে আসো ফিগার 2-তে। ফিগার 2-তে কি? ফিগার 2-তে যেই এটা গেল আমার এ জয়েন্ট, এটা আমার বি জয়েন্ট, এটা আমার সি জয়েন্ট। তাহলে সি জয়েন্টে, ঠিক আছে, যেই পি লোডটা অ্যাপ্লাই হলো তার জন্য যেই ডিফ্লেকশন হলো ফ্রি এন্ডে, সেই ফ্রি এন্ডের ডিফ্লেকশনের কথা আমি বলবো।
তাহলে এই ফ্রি এন্ডে পি জয়েন্টের জন্য যে ডিফ্লেকশন হলো তাকে আমি ডেল্টা টু দিয়ে লিখলাম, ডেল্টা টুর মান কত হবে? PL কিউব বাই 3i, এটা হচ্ছে L বাই 2 আর এটুকুন হচ্ছে L। হ্যাঁ, পি L কিউব মানে L বাই 2 এর কিউব, পি L বাই 2 এর কিউব বাই 3ei, এটা হলো আমার ডেল্টা 2 এর মান আমি বললাম, ঠিক আছে। এবার আমার ডেল্টা 1 এর মান, ডেল্টা 1 এর মান কোনটা? ডেল্টা 1 এর মান এই মোমেন্ট যে অ্যাপ্লাই হলো বি জয়েন্টে, ঠিক আছে, এই বি জয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই হওয়ার জন্য এই যেই ডিফ্লেক্ট হচ্ছে সি জয়েন্টটা, সেটাই তো আমার ডেল্টা 1, ঠিক আছে। এবার ডেল্টা 1 এর মান বের করতে হবে। তুমি জানো এই থিটা বির মানটা তুমি জানো, ঠিক আছে। তাহলে এক কাজ করো তো, এই ট্রায়াঙ্গেলটাকে তুমি কনসিডার করো, এই ট্রায়াঙ্গেলটা যেটাকে আমি হ্যাচিং করে দিচ্ছি, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা তুমি কনসিডার করো, ঠিক আছে। তোমার কি দরকার? তোমার এই ডেল্টা 1 দরকার। ব্যাস, তুমি একটা সিম্পল ফর্মুলা লেখো না, তুমি ফর্মুলা লেখো tan থিটা বি ইকুয়ালস টু, tan মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে ডেল্টা 1 আর এইটুকুন কত? এটা হচ্ছে L বাই 2, এটা L বাই 2, ঠিক আছে, এটা গেল L বাই 2, তাহলে ডেল্টা 1 ডিভাইড বাই L বাই 2। তো tan থিটা বি, থিটার মান খুব ছোট, সেই জন্য tan থিটা বিকে আমরা একবারে থিটা বি হিসাবে কনসিডার করি, ঠিক আছে। তাহলে থিটা বি ইকুয়ালস টু L1 বলছি, ডেল 1 ডিভাইডেড বাই L বাই 2। এখান থেকে তুমি ডেল্টা 1 এর ভ্যালু ক্যালকুলেশন করে তুমি ইজিলি বের করতে পারো। পারবে তো ডেল্টা 1 এর ভ্যালু ক্যালকুলেশন করতে? কারো অসুবিধা থাকলে বলো। না স্যার, পারা যাবে। ঠিক আছে, এবার এটাকে কম্বাইন্ড করলাম। এবার ফিগার 3, ফিগার 3 কি করলাম? অ্যাকচুয়ালি এরকম দেখো, ফিগারটা তোমাকে মনে রাখতেই হবে, কোনো উপায় নেই, ঠিক আছে, বাঁচার। ফিগারটা মনে রাখতেই হবে। তাহলে এবার কম্বাইন্ড হলে কি হবে? এই ডেল্টা 1 আর ডেল্টা 2, তাহলে ডেল্টা 1 আর ডেল্টা 2কে যোগ করলে তুমি মূল ডেল্টাটা পেয়ে যাবে, তাহলে তুমি মূল ডেল্টাটা পেয়ে গেলে, ঠিক আছে। এই একটা কনসেপ্ট, এটা তোমার কত নম্বর কনসেপ্ট গেল? এটা 2 নম্বর পয়েন্টের সি সাবহেডিং গেল, ঠিক আছে। এর ওপর ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কোন ইয়ারে কোশ্চেন এসেছিল? গতকাল করিয়েছি, যদি দেখে থাকো তাহলে চট করে বলতে পারবে। 13 নম্বর কোশ্চেনটা তো 13। সুরাজ কিন্তু ভালো পড়াশোনা করছে, কিন্তু সুরাজ একটু খাটো, তোমার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা করিয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোন ইয়ারের কোশ্চেন? দাঁড়াও, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে দুবার এই কনসেপ্টে কোশ্চেন এসেছে, ঠিক আছে। এই পার্টিকুলার কনসেপ্টে 13 নম্বর তো আমার বইয়ের, যার কাছে ধরো আমার বইটা নেই তারও তো জানা উচিত, এটা 1998 সালে। তাহলে ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1998 সালে এই কনসেপ্টের ওপর একটা কোশ্চেন আসলো। তারপরে এই কনসেপ্টের ওপর এই কোশ্চেন আসলো তোমার 2000 সালে। 2000 সাল মানে 20 নম্বর কোশ্চেনটা, 20 নম্বর কোশ্চেনটাও এই কনসেপ্টের ওপরে, ঠিক আছে। 19 কোথায় গেল 20 নম্বর কোশ্চেনটা? 19-এর পর না, 20 না, আমার বইয়ে 18 নম্বর কোশ্চেন, ভুল দেখেছি, এটা 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2000 এই কনসেপ্টের ওপর আরেকবার কোশ্চেন এসেছে, ঠিক আছে। আমি খাতায় লিখে রেখেছি, তোমরা দেখবে। এটা এই বইটার অ্যাকচুয়ালি কোনো একটা বই এমন নেই যার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন রয়েছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা গেটের। কোনো না কোনো কোশ্চেন ওই প্রিন্টিং মিস্টেকের জন্য থাকছেই না। এটা এসেছে 82 নম্বর, এটা হচ্ছে তোমার, না এখানে তো নেই, এটা 2017 সালে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের 2017 সালটা খুলবে। 2017 সালেও প্রিভিয়াসলি এই কনসেপ্টের ওপর কোশ্চেন এসেছে। তাহলে 3 বার কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে, এই পার্টিকুলার কনসেপ্টের উপর। কনসেপ্টটা মনে রাখলেই পারবে, এমন কোনো বড় ব্যাপার নয়। তাহলে এটা গেল হচ্ছে লাস্ট যেটা এসেছে 2017 IES 2017-তে কোশ্চেন এসেছে এই কনসেপ্টের উপর। একদম ক্লিয়ার আশা করি কনসেপ্টটা। এরপরে কনসেপ্টে আসুক, এটা
3 নম্বর, এটা তো বললাম, এটাও অনেকটা এই 2 নম্বর 2 এর সি যে কনসেপ্টটা সেটাকেই অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। ওটা বিমে ছিল, এটা ফ্রেমে। এই কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনের ওপর কনসেপ্টের ওপর কোশ্চেন এসেছে, এটা 2000 সালে, 2000 ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2000-এ, ঠিক আছে, IES 2000-এ এই কনসেপ্টের ওপর কোশ্চেন এসেছে, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো তো, বলেছে, আমি জাস্ট আমার ভাষায় জিনিসটা বোঝাই, ঠিক আছে। গতকাল প্রশ্নটা করিয়েছিলাম, এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছ ফিগার 1-এ, এটা তোমার ফিগার 1 নাম দিলাম, আর এটা নাম দিলাম হচ্ছে ফিগার 2। ফিগার 1-এ তুমি দেখতে পাচ্ছ যে একটা ফ্রেম রয়েছে, ঠিক আছে। এবার এই ফ্রেমের এটা সি এন্ডে কোশ্চেন পেপারে এরকম কাপাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। কাপাল দেওয়াও থাকতে পারে, আবার তোমাকে এরকম ডাইরেক্ট একটা মোমেন্ট, আমি ডাইরেক্ট একটা মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে সেটাই দেখিয়ে দিই, অত ঝামেলা না, মূল তাহলে জায়গাটা থেকে বিরত থেকে যাবে। তাহলে ফিগার 1-এ দেখতে পাচ্ছ এইটুকুনি। এখানে এ বি যেই ভার্টিক্যাল লেগটা, এই ভার্টিক্যাল লেগটার তোমার এটা কত, এটার হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, ঠিক আছে। এই ভার্টিক্যাল লেগটার হাইট ক্যাপিটাল এইচ, আর এই হরাইজেন্টাল লেগটার তোমার হাইট হচ্ছে এল। ব্যাস এটুকুন তুমি লিখলে, ঠিক আছে। এবার কি হলো, এবার এটাকে জাস্ট ভেঙে দেবে, এই ফ্রেমটাকে ভাঙবে। কিভাবে ভাঙবে, হরাইজেন্টাল পোর্শনটাকে আলাদা করবে, ভার্টিক্যাল পোর্শনটাকে আলাদা করবে। তাই করেছো, হরাইজেন্টাল পোর্শনটা বিসি, ভার্টিক্যাল পোর্শনটা এবি, ঠিক আছে। তাহলে দেখো সি জয়েন্টে এই এম মোমেন্ট অ্যাপ্লাই হলো, ঠিক আছে। এবার এই এম মোমেন্টের যেটা নেচার, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজকে নেচার বলা হয়, ঠিক আছে। সেই নেচারের অপোজিট মোমেন্ট কিন্তু সেম ভ্যালু হবে, ঠিক আছে। সেই মোমেন্ট তোমার বি জয়েন্টে অ্যাপ্লাই হবে। আমি একদম তাই করিয়েছি এখানে, ঠিক আছে। তা যদি না হতো তাহলে তো এর মধ্যে রোটেশন চলে আসতো। এবার এই বি জয়েন্টের হরাইজেন্টাল পোর্শনে যেই ডাইরেকশনে এম মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে তার ঠিক অপোজিট ডাইরেকশন, মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তোমার হরাইজেন্টালে কি হয়েছে, হরাইজেন্টালে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এম মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে, ফলে ভার্টিক্যাল পোর্শনে ক্লকওয়াইজ ডাইরেকশনে তোমার এম মোমেন্ট অ্যাপ্লাই হলো। এটুকুন তুমি দেখলে ছবিটাতে, ঠিক আছে। তাহলে তুমি এই এবি পোর্শনটা, এবি মানে ভার্টিক্যাল পোর্শনটা কে তুমি চিন্তা করো অ্যাজ এ তোমার ক্যান্টিলিভার বিম, ঠিক আছে। তাহলে এখানে থিটা বির মান কত হবে, থিটা বির মান কত হবে, স্যার ml/ei, ml/ei, ঠিক আছে, ml/ei। এখানে h হবে আর কি, হ্যাঁ ml, হ্যাঁ ml এর জায়গাতে h হবে, ঠিক আছে। এখানে h আছে, h হবে, ঠিক আছে। তাহলে এই বি পোর্শনে তোমার থিটা বি অ্যাপ্লাই হলো mh/ei, ঠিক আছে, ei। তাহলে এই থিটা বির একটা এফেক্ট এই সিতে তোমার ডিফ্লেকশনের ওপর আসবে, আর সি জয়েন্টে ইটসেলফ একটা মোমেন্ট এম হয়েছে তার একটা এফেক্ট আসবে। আগেরটাই তো একদম সেম আগের কনসেপ্টটা। তোমার এখানে কি হলো, এখানে থিটা বি, এই থিটা বি এখানে অ্যাপ্লাই হয়েছিল বি জয়েন্টে, তার মান আলাদা ছিল, ঠিক আছে। তার মান ছিল ml/3ei, কারণ ওটা একটা অন্য কন্ডিশন থেকে ওই থিটাটা এসেছিল, আর এই থিটা বিটা একটা অন্য সাপোর্ট কন্ডিশন থেকে এসেছে, সেই জন্য এর মানটা আলাদা, mh/ei, ঠিক আছে। তাহলে এই একটা থিটার একটা তোমার পোর্শন আসবে ফ্রি এন্ডে ডিফ্লেকশনে, আর অ্যাপ্লাইড মোমেন্ট এম এর একটা পোর্শন আসবে ফ্রি এন্ডে, ঠিক আছে, ফ্রি এন্ডের ডিফ্লেকশনে। ব্যাস এই দুটোকে নেবে, যোগ করবে, অঙ্ক শেষ। বোঝা গেছে কনসেপ্ট? বলো, এই কোশ্চেনটা গতকাল করিয়েছি, গতকাল করানোর পরে আমার রাতে মনে হচ্ছিল যে এটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানো উচিত, কারণ এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। আমরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এবং গেটের প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন বাদ দেবো না। এবার দেখো এটাকে সুন্দর করে এটাকে লিখিয়ে করিয়েছি। এবার হচ্ছে Δ1 আর Δ2। আমি Δ1 কোনটাকে ধরলাম, Δ1 ধরলাম যে এই এম তোমার মোমেন্টের জন্য ফ্রি এন্ড সিতে যেই ডিফ্লেকশনটা এলো, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, ml² / 2ei। তাহলে এখানে লিখলাম ml²/2ei, আর থিটা বি ইন্টু এল, ওই ট্যান থিটার যে কনসেপ্টটা বললাম, ঠিক আছে, সেম কনসেপ্ট দিয়ে এটাকে চিন্তা করো, ঠিক আছে। এখানে দেখো ট্যান থিটা করে এখানে সেটাই তোমাদের দেখিয়েছি। এখানে কোথায় দেখালাম,
এই যে এই ডেল্টা ওয়ান, এই যে এখান থেকে এইখান থেকে এই জায়গা থেকে এইখান থেকে এটা তোমার ডেল্টা ওয়ান কি, ডেল্টা ওয়ান থিটা বি ইন্টু L/2, ওখানে ডিস্টেন্সটা L/2 ছিল তাই জন্য L/2 এসেছে, ঠিক আছে। এখানে তোমার ডিস্টেন্সটা L, এই জন্য থিটা বির সাথে L হলো, ব্যাস আর তো কিছু নেই। এই থিটা বির মান হচ্ছে mh ডিভাইডেড বাই EI, আর এলটা L এর মতন থাকলো, m এর মান হচ্ছে মিউ, তুমি m এর জায়গাতে মিউ লিখলে, এখানেও তুমি m এর জায়গাতে মিউ লিখলে, সব করলে এবার সিম্পলিফাই করে এটা অ্যান্সার এসছে, ঠিক আছে। ব্যাস এই কনসেপ্টটাও শেষ। 3 নাম্বার কনসেপ্ট, দেখো কনসেপ্টগুলো মনে রাখো, এখন থেকে আমি তাই করাবো প্রত্যেকটা চ্যাপ্টারে, বুঝছো? ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আগে পড়িয়ে দেবো, কারণ অঙ্ক প্র্যাকটিস তুমি কতবার করবে? এই ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো যদি একটা শর্ট নোট তৈরি করতে পারো, সেটা বেশি কাজে দেবে পরীক্ষার আগে। এবার এই জায়গাটা 4 নম্বর তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একদম মনে রেখে দেবে, ঠিক আছে। এটা গতকাল আমি তোমার ইয়ে করে দেখিয়েছিলাম, কোশ্চেনটা সলভ করে দেখিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম অনেকবার এই কোশ্চেনটা এসেছে, ফলে এটাকে তোমাকে মনে রাখাটাই সুবিধাজনক। হ্যাঁ, দাঁড়াও, এই কনসেপ্ট, এই কোশ্চেনটা কত নম্বর কোশ্চেন গতকাল করিয়েছিলাম? স্ট্রেন এনার্জিটা, যেটা একটা পয়েন্ট লোড 1 ইউনিট পয়েন্ট লোড অ্যাপ্লাই হয়েছিল, 1 নম্বর কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটাই ছিল, 1 নম্বর কোশ্চেনটাই ছিল। দাঁড়াও দেখি, না না 1 নম্বর নয়, 3 নম্বরে 1 না 3 নাম্বারটা ছিল। এখানে দেখো ভ্যালু এসেছিল যে L³ ডিভাইডেড বাই 96 EI, ভ্যালুটা ডাইরেক্ট মনে রাখবে, পরীক্ষা হলে এত বড় ক্যালকুলেশন করা সম্ভব না কিন্তু, ঠিক আছে। এই ভ্যালুটা অনেকবার এসেছে, এবং ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার PSCর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলাম, সেখানেও বহুবার কোশ্চেনটা এসেছে, ফলে এটা তো আর পেয়ে গেলাম, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ফর্মুলা, এটা আমাদের মনে রাখতেই হবে পরীক্ষা হলে, উপায় নেই এগুলো। এবার আসো 5 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট। 5 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট কি? একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে AB, এই সিম্পলি সাপোর্টেড বিমের ঠিক মাঝখানটাতে মানে L/2 ডিস্টেন্সে একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই হলো, একটা L/2 আর এই L/2, ঠিক আছে, L/2 ডিস্টেন্সে একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই হলো। তাহলে এই MA আর MB, ফ্রি এন্ড MA তে মোমেন্টের ভ্যালু কি হবে, আর MB তে মোমেন্টের ভ্যালু কি হবে, এটা তো আমাদের আমি ইয়ের ক্ষেত্রেও করিয়েছিলাম, মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও করিয়েছিলাম, ঠিক আছে। এর মান হয় তোমার PL/8, এটার মান হয় PL/8, ঠিক আছে। দেখি তো একবার করিয়েছিলাম কিনা মোমেন্ট ডিস্ট্রিবিউশনের খাতাটা বের করে। তাহলে এটা ফিক্সড এন্ড বিম, এটা সাপোর্টেড না, হবে স্যার, সিম্পলি সাপোর্ট না, এটা ফিক্সড এন্ডই হবে, আমি ভুলে গেছি এখানে, ঠিক আছে, ভুলে গেছি আমি এখানে, এবার দেখে দেখে বললাম তো, সেজন্য সিম্পলি সাপোর্টেড বললাম এটাকে। দাঁড়াও, ওই মোমেন্ট ডিস্ট্রিবিউশনে ফিক্সড এন্ড মোমেন্ট যেই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, ওখানে এটা PL/8, ওখানেও আমি করিয়েছি, কিন্তু এটাকে অনুশ্রী 1 মিনিট দাঁড়াও, এটাকে একটা আমি পয়েন্ট বের করেছি একটা কোশ্চেনের, ওই কোশ্চেনটা কি তাহলে ভুল লিখলাম? এটা ছিল, দাঁড়াও, ঠিক ঠিক ঠিক, আমি না দুটো জিনিসকে এখানে, দাঁড়াও এখানে আরেকটা, দাঁড়াও এখানে এই জিনিসটাকে, দুটো কনসেপ্টকে আমি একটা জায়গাতে, ঠিক আছে, মার্চ করানোর চেষ্টা করেছিলাম, এটা তো এখানকার নয়, এটা আমি ভুল করে লিখেছি এখানে, ঠিক আছে। তাহলে 5 নাম্বার যে সাব হেডিং, এখানে দুটো জায়গা তুমি মনে রাখবে, ঠিক আছে। যদি একটা ফিক্সড বিম থাকে, যদি একটা ফিক্সড বিম থাকে এবং এর মাঝখানে যদি একটা লোড অ্যাপ্লাই হয়, লোডটা তোমার P লোড, তাহলে এই দুটো ফিক্সড এন্ড মোমেন্ট কত? তাহলে তোমার এই দুটো ফিক্সড এন্ড মোমেন্ট হচ্ছে PL/8, এটা তোমার একটা, এটা গেল তোমার MB, যদি এটা তোমার B সাপোর্ট হয় আর এটা যদি A সাপোর্ট হয়, তাহলে এর মানও তোমার PL/8, ঠিক আছে, এর মানও হয়ে গেল তোমার PL/8। আর এটাকে নিলাম 5-এর A, 5-এর B তে তুমি মনে রাখবে একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, ঠিক আছে, তার A আর B দুটো এন্ডে যদি M করে মোমেন্ট অ্যাপ্লাই হয়, তাহলে এর ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কত হবে? তাহলে এর ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু, এই ভ্যালুটাও তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে, হ্যাঁ, কিছু করার নেই, এই ভ্যালুটা বের তো করাই যায়, ঠিক আছে, মেথড অফ সুপারপজিশনেই বের করে দেওয়া যায়, কিন্তু অনেকটা সময় লাগে। mL² ডিভাইড বাই 8 EI, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, ভ্যালুটা মনে রাখতে হবে। এবার আসো এটা, এবার
6 নম্বর পয়েন্টে কি দেখিয়েছি, এটা একটা প্রপ ক্যান্টিলিভার। প্রপ ক্যান্টিলিভারের লেন্থ এল এবং এখানে ডাব্লু কিলোনিউটন পার মিটার লোড এখানে রয়েছে। লোডটা কত? ডাব্লু কিলোনিউটন মিটার। ঠিক আছে, তাহলে এই বি এন্ডে যেই রিয়াকশন হবে আরবির মান হবে 3/8 ডাব্লু। ঠিক আছে, গতকাল দেখেছো ইঞ্জিনিয়ারিং সার্ভিসে হুবহু এই কোশ্চেনটাই এসেছিল আরবির মান, ফলে ক্যালকুলেশন তো করা সম্ভব না। ঠিক আছে, ফলে মানটা মনে রাখতে হবে। আর এর যদি তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, এটাও ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারে আছে কোশ্চেনটা। ঠিক আছে, এর যদি তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এই বি এন্ড থেকে কতটা দূরে, এটাও তোমার 3/8 ইন্টু এল। ঠিক আছে, এটাও তুমি মনে রাখলে, এগুলো বোঝার কিচ্ছু নেই, কিন্তু ঝেড়ে মনে রাখতে হবে। এবার আসো 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট কি? 7 নম্বর পয়েন্টে দেখাচ্ছি যে এটা ফিগার 1 আর ফিগার 2। এটা ফিগার 1 আর ফিগার 2। ফিগার 1-এ দেখা যাচ্ছে একটা এ বি ফিক্সড বিম রয়েছে। ফিক্সড বিমের একদম সেন্টারে ডাব্লু লোড অ্যাপ্লাই হলো, এর ডিফ্লেকশন ডেল্টা 1। আর ফিগার 2-তে দেখা যাচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, তার একদম L/2 মানে মিডে, এটাকে সি নাম দিয়ে দিই, একদম মাঝখানে ডাব্লু পয়েন্ট লোড অ্যাপ্লাই হলো, তার ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা 2। এই ডেল্টা 2 আর ডেল্টা 1 এর মধ্যে কি রিলেশন? ঠিক আছে, দেখো সবাই তোমরা জানো কিন্তু যে সিম্পলি সাপোর্টেড বিমে যদি পয়েন্ট লোড অ্যাপ্লাই হয় তার জন্য ডিফ্লেকশন হয় WL⁴ বাই তোমার 84 WL⁴/48 EI। ঠিক আছে, WL²/16 EI স্লোপের মান আর WL⁴/48 EI। এবার ডাব্লু না, আমি ওটাকে ওই করে পয়েন্ট লোড তো ধরো হ্যাঁ পয়েন্ট লোড তো WL⁴/48 EI WL⁴/48 EI। ঠিক আছে, এবার ফিক্সড বিম যদি হয় তাহলে ফিক্সড বিমের ডিফ্লেকশন আর মনে করার দরকার নেই, যেটা সিম্পলি সাপোর্টেড বিমের ডিফ্লেকশন তাকে 4 দিয়ে ভাগ করলে তুমি ফিক্সড বিমের ডিফ্লেকশন পেয়ে যাবে। ঠিক আছে, এই গেল 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট, এগুলো সব গেটের কোশ্চেন। ঠিক আছে, 8 নম্বর পয়েন্টে এই গেটের আমি দুটো কোশ্চেন, একটা 2015 সালে এসেছিল, এটাও 2015 সালের কোশ্চেন। ঠিক আছে, দুটো কোশ্চেন আমি দেখাচ্ছি পার্থক্য কি আছে কোশ্চেনগুলোর মধ্যে। ঠিক আছে, এর সাথেই ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2020-তে এসেছিল। ঠিক আছে, আর এসেছিল হচ্ছে এটা এসেছিল, দাঁড়াও, এটা গেট পরীক্ষার ভাই এটা 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন, এটা কোনো একটা গেটের কোশ্চেন, গেটের ইয়ারটা এখানে লেখা নেই। ঠিক আছে, এটা গেল একটা। আর এটা হচ্ছে 2009 IIT রুড়কি থেকেই বানিয়েছিল। এই কোশ্চেন আমি দেখে বলছি, আর 4টে কোশ্চেন দুবার এসেছিল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, দুবার এসেছিল তোমার গেটে। ঠিক আছে, কোশ্চেনটা ঠিকঠাক যদি না গুছিয়ে শেখা যায় তাহলে কোশ্চেনটা এই 4টে টাইপই একই রকম। সমস্যা হচ্ছে 4টে টাইপই একই রকম, অল্প অল্প করে পার্থক্য আছে। ঠিকঠাক গুছিয়ে না করতে পারলে পরীক্ষা হলে ভুলের সম্ভাবনা প্রবল এই কোশ্চেনটায়। দাঁড়াও বলে দিচ্ছি, এটা কোন ইয়ার, এটা হচ্ছে তোমার পরের পোর্শন রিজিট। তো এটা তোমাদের করানোর জন্য আজকে খুঁজতে হলো এই কোশ্চেনটা। এটা এসেছিল একটা 2009 IIT রুড়কি, লাফাচ্ছে কেন, একটা 2009 IIT রুড়কিতে এসেছিল, আরেকবার মানে IIT রুড়কি থেকে তৈরি করেছিল, আরেকটা 2006 সাল IIT খড়গপুরের কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে 2006 সালে। ঠিক আছে, এটা গেট 2006 সালের IIT খড়গপুর থেকে তৈরি করেছিল। ঠিক আছে, খুব ছোট ছোট পার্থক্য আছে কোশ্চেনগুলোর মধ্যে। দেখো কোশ্চেনগুলো কীভাবে কি পার্থক্য। ঠিক আছে, আগে কোশ্চেনগুলোর মধ্যে পার্থক্যটা তোমাদের বলি, তারপর শর্টটা বলবো। ঠিক আছে, এটা 8 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 8 নম্বর পয়েন্ট কি লিখেছি দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এ বি একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, তোমার সিতে 500 নিউটন লোড আছে, তোমাকে বললো বিতে এর ডিফ্লেকশন কত। এটা একটা টাইপের কোশ্চেন। ঠিক আছে, একটা টাইপের। আশা করি এই কোশ্চেনটা SSC-তেও প্রত্যেকবার এসেছে। ঠিক আছে, এটা আমরা যখন ডিকেডি স্যারের কাছে পড়তাম, ডিকেডি স্যারও এই কোশ্চেনটা বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমাদের বোঝাতো। এই কোশ্চেনটা কমন, এই কোশ্চেনটা সবাই পারা উচিত। এবার আসো এই কোশ্চেনটার
এটা একটা ভেরিয়েন্ট, এ ভেরিয়েন্ট। এই কোশ্চেনটা 2 নম্বর ভেরিয়েন্ট দেখো কি, এই কোশ্চেনটা 2 নম্বর ভেরিয়েন্ট হচ্ছে বি, যেটাকে আমি সাব পয়েন্ট 9 লিখেছি, ঠিক আছে। 2 নম্বর ভেরিয়েন্ট হচ্ছে ফ্রি এন্ডে লোডটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কিউএ জিজ্ঞাসা করেছে, কিউ হচ্ছে তোমার এই স্প্যানের মাঝে যে কোনো একটা পয়েন্ট, সেখানে স্লোপ বা ডিফ্লেকশন যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারে। তাহলে পার্থক্য বুঝলে দুটোর মধ্যে? আগে বলো এটা বুঝেছো কি বুঝুনি কোশ্চেনটা? একটাতে কি তোমার মাঝখানে লোড দেওয়া আছে, ফ্রি এন্ডে জিজ্ঞাসা করেছে স্লোপ আর ডিফ্লেকশনের ভ্যালু। আরেকটাতে কি সেকেন্ড ভ্যারিয়েন্টে কি ফ্রি এন্ডে দেওয়া আছে, মাঝখানে মানে স্প্যানের মাঝখানে কোথাও একটা স্লোপ আর ডিফ্লেকশনের ভ্যালু দেওয়া জিজ্ঞাসা করেছে। বোঝা গেছে পার্থক্য? আবার হ্যাঁ, এবার আসো, এবার ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2020 এরা আরেকটু তোমার করলো, আরেকটু ঘোরালো কোশ্চেনটাকে। সেম 2 নাম্বার যে ভ্যারিয়েন্টটা করালাম, ঠিক আছে, করাই তো নি এখনো, দেখালাম, সেই 2 নম্বর ভ্যারিয়েন্টটাকেই একটু ডেভেলপ করলো কি তোমার এই পি পয়েন্ট, এই পি বলছি পি লোডটা এই ফ্রি এন্ড বিতে ওরা অ্যাপ্লাই করলো, ঠিক আছে। আর কোথায় জিজ্ঞাসা করেছে দ্য পয়েন্ট সি ইজ মিড পয়েন্ট, দাঁড়া কোশ্চেনটা পড়ি, এ ক্যান্টিলিভার এ সি বি, ঠিক আছে, হ্যাজ এ ফিক্সড অ্যান্ড সাবজেক্টেড টু এ পয়েন্ট লোড অ্যাট ফ্রি এন্ড বি। খুব ভালো কথা। দ্য পয়েন্ট সি ইজ মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া এস ই এত। হ্যাঁ, এবার সি পয়েন্টে জিজ্ঞাসা করেছে। তাহলে তুমি এবার আমাকে বলতে পারো স্যার এটা আপনি কি চালাকি কথা বলছেন, এটাই তো এই ভেরিয়েন্টটাই তো, এই বি যেটা আপনি বললেন। ফ্রি এন্ড বলেছে কোনটা? মানে আলটিমেটলি ডিফ্লেকশন এট ফ্রি এন্ড জানতে চেয়েছে। কোথায় বলেছে গো ডিফ্লেকশন এন্ড ফ্রি এন্ড? দেখি দাঁড়াও, মনে হয় না, দাঁড়া আমি পড়িনি ভালো করে কোশ্চেনটা। এ ক্যান্টিলিভার বিম এবিসি হ্যাজ ফিক্সড অ্যান্ড সাবজেক্টেড টু এ পয়েন্ট লোড পি অ্যাট দ্য ফ্রি এন্ড বি, ঠিক আছে। দ্য পয়েন্ট সি ইজ মিড পয়েন্ট অফ এ বি, পয়েন্ট সি মিড পয়েন্ট এট এ বি অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া এসি টুয়াইস দ্যাট অফ সিবি, দ্য ডিফ্লেকশন অ্যাট ফ্রি এন্ড। হ্যাঁ, আমি এতদূর পড়িনি কোশ্চেনটা। ডিফ্লেকশন তোমার ফ্রি এন্ডে জিজ্ঞাসা করেছে, তাহলে তুমি আমাকে বলতে পারো স্যার এটা তো এই জিনিসই হচ্ছে, এই জিনিসটা মাঝে ছিল এখানে, ঠিক আছে। আর এটা আরেকটা ভেরিয়েন্ট হয়ে গেল, এটা সি নাম্বার, এটা সি ভেরিয়েন্ট, ঠিক আছে। যেমন কোভিডের একটা করে ভ্যারিয়েন্ট, এই একটা করে টাইপ। এই ভ্যারিয়েন্টের মধ্যে মূল জায়গা কি বলতো? এই ভ্যারিয়েন্টের মধ্যে মূল জায়গা হচ্ছে এখানে রিজিড কথাটা বলেনি নাকি, এটা এর পরেরটাতে আছে এ ক্যান্টিলিভার বিম এবিসি হ্যাজ ফিক্সড এন্ড সাবজেক্টেড টু এ পয়েন্ট লোড ফ্রি দ্য সি ইজ মিড পয়েন্ট অফ এ বি, ঠিক আছে। না এখানে বলেনি, এটা পরের টাইপে আছে, ঠিক আছে। এখানে বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, আর এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বলেছে 2i। এটা কম্পারেটিভলি সোজা। তাহলে দেখো এটা প্রথম তিনটা ইজির মধ্যেই পড়ে গেল, এটা ঠিক আছে, এটা ইজির মধ্যেই পড়ে গেল। তাহলে প্রথমটা কি বলেছে? প্রথমটাতে তোমার পয়েন্ট লোড ছিল মাঝখানে, ফ্রি এন্ডে স্লোপ বা ডিফ্লেকশন কিছু একটা চেয়েছে। বিতে কি বলেছে? বিতে ফ্রি এন্ডে তোমার পয়েন্ট লোড রয়েছে, মাঝখানে বলেছে স্লোপ বা ডিফ্লেকশন। আর এই 3 নাম্বার বা সিতে তোমার ফ্রি এন্ডে পয়েন্ট লোড রয়েছে, ফ্রি এন্ডেই চেয়েছে স্লোপ বা ডিফ্লেকশন কিছু একটা, ঠিক আছে। এবার আসো এর পরের ভেরিয়েন্ট। না, রিজিড বডিটা পরে আছে, ঠিক আছে। এরপর 6টা টাইপের কোশ্চেন হয় এর উপর, বাবা। এর পরেরটা দেখো, এর পরের ভেরিয়েন্টে কি বলেছে? এর পরের ভেরিয়েন্টে বলেছে, এর পরের ভেরিয়েন্টটা এটা তো একই রকম হচ্ছে অনুশ্রী কোশ্চেনটা, এটাকেই আমি এঁকেছি মনে হয়, 2i, হ্যাঁ এটাকেই আমি এঁকেছি, এই কোশ্চেনটাকে, এই সি টাইপের কোশ্চেনটাকেই আমি এখানে এঁকেছি আর কি, ফিগারে ড্র করেছি। বলবো ফিগারে ড্র কি করেছি ওটা পরে আলোচনা হবে, যে সলভ কি করে করব। আগে কি টাইপের কোশ্চেন হয় সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। সলভটা তো করাবোই। এর পরে আসো, গেটে 2বার দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। 2বার কি দিয়েছে দেখো। গেটে আরেকটু ডেভেলপ করেছে রিজিড, আর রিজিড বলে একটা টার্ম নতুন অ্যাড করে দিল গেটে। গেট তো একটু তোমার কঠিন কোশ্চেন হয় নিশ্চয়ই, নতুন কোশ্চেন কিছু হয়,
ঠিক আছে? কিন্তু এই বলে ভয় পেও না যে আমাদের পিএসসিতে কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন দেবে না, ঠিক আছে? যদি বলো স্যার আমাদের পিএসসিতে যদি নতুন কিছু হয়েছে, আমাদের সম্ভব না গো ভাবা, ঠিক আছে? বলেছে ইন এ ক্যান্টিলিভার বিম PQR shown in the figure below, PQR shown in the figure below, the segment PQ has flexural rigidity EI and the segment QR has infinite flexural rigidity. আচ্ছা, ইনফাইনাইট ফ্লেক্সুয়াল রিজিডিটি, ফ্লেক্সুয়াল রিজিডিটি মানে কি? মানে কি বলো তো ফ্লেক্সুয়াল রিজিডিটি? এর স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে এর সিগনিফিকেন্স কি? আচ্ছা, রেজিস্ট্যান্স টু বেন্ডিং। ইনফাইনাইট ফ্লেক্সুয়াল রিজিডিটি তার মানে কি? তাকে বেন্ড করা যাবে না, রিজিড, ঠিক আছে? তাহলে গেট 2009 কোশ্চেনটা এই দিল, একটা ক্যান্টিলিভার বিম রয়েছে, ডাব্লিউ লোড রয়েছে, ঠিক আছে? এবার এই পোর্শনটা বলে দিল রিজিড, এই পোর্শনটা রিজিড। এবার কি চেয়েছে দেখি, চেয়েছে দ্য ডিফ্লেকশন অ্যান্ড স্লোপ অফ দ্য বিম অ্যাট কিউ। তাহলে এই কিউতে স্লোপ আর ডিফ্লেকশন, তার মানে এটা ওই 2 নম্বর যে কোশ্চেনটা করলাম, 2 নম্বর টাইপ, বি টাইপ যেটা করলাম, বি টাইপটাকেই একটু ডেভেলপ করেছে। দেখো বি টাইপটাকে কি, বি টাইপটাকে ডেভেলপ করেছে না, এই পি লোডটা তোমার ফ্রি এন্ডে রয়েছে, এই কিউ তোমার পয়েন্টে, কিউ একটা এই সেগমেন্টের মাঝামাঝি একটা পয়েন্ট, ওরা বলে দিয়েছে গেটে যে এইটুকুন সেগমেন্ট রিজিড, এই একটা নতুন অ্যাডিশন করলো, ঠিক আছে? এই করলো। তারপরের পোর্শনে কি চেয়েছে, দ্য ডিফ্লেকশন অফ দ্য বিম আর, কাঁপছে কেন গো? ও, এরা দুটোতেই চেয়েছে, এরা কিউএও চেয়েছে আর এও চেয়েছে, মানে লোডের নিচেও চেয়েছে আর মাঝখানের একটা স্প্যানেও চেয়েছে। একটু বড় কোশ্চেন এটা, ঠিক আছে? বড় কোশ্চেন, এরা শুধু অ্যাডিশন করেছে এটুকুন পোর্শন রিজিড, ঠিক আছে? এই একটা অ্যাডিশন করলো। এবার 2006 সালে আইআইটি খড়গপুরে দেখো কি করেছে কোশ্চেনটা, ওরা বলেছে এই যে কনসিডার এ বিম এ বি অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো, পার্ট এসি অফ দ্য বিম ইজ রিজিড। তার মানে এটুকুন পোর্শন রিজিড বলেছে। তোমার 2009 কি বললো, 9 তো এটা 2000, হ্যাঁ 2009 বললো এই পোর্শনটা রিজিড, মানে লোডের নিচের পোর্শনটা রিজিড, আর এ বললো ফিক্সড এন্ডের সঙ্গে যে পোর্শনটা অ্যাটাচ রয়েছে সেই পোর্শনটা রিজিড, ঠিক আছে? এটা ফোন তুলে নি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, আমি এই পড়াচ্ছি তো, আমি পরে কল ব্যাক করছি, ঠিক আছে? হ্যাঁ কাঁদছে, এমনি কাঁদছিল, ঠিক আছে ঠিক আছে, চল, ওকে ওকে ওকে। এই গেল এই টাইপের কোশ্চেন, ঠিক আছে? এবার রিজিড কাকে বলে সব এক এক করে আসবো, প্রত্যেকটা কোশ্চেন সলভও তোমাদের করিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো চটচট করে বলে দিই, তাহলে বোঝা গেছে? একই চোখে দেখে, ঠিক আছে, মনে হচ্ছে স্যার একটাই টাইপের কোশ্চেন হয়, কিন্তু যদি গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেনগুলোকে ভালো করে অ্যানালাইসিস করা যায়, শুধু গেটের কোশ্চেন অ্যানালাইসিস করলে হবে না, এত রকম ভ্যারাইটি পাওয়া যাবে না, শুধু ইঞ্জিনিয়ারিং সার্ভিস করলেও হবে না। গুপ্তায় তো এই কোশ্চেনটাই আছে, এই একটা মাত্র কোশ্চেন, পাতি কোশ্চেন, যেটা এসএসসিতে আসে, একটা ভ্যারিয়েন্টের কোশ্চেনই আছে। তাহলে কি কি হতে পারে, একটা হতে পারে এই এ টাইপ, আর কি কি হতে পারে বলে লাভ নেই, এবার পর করি কি কি হতে পারে, বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এটা এই এ বি সি, সি এনটা তোমার স্প্যানের মাঝের একটা পোর্শন যেখানে 500 নিউটন লোড আছে, ঠিক আছে? এবার আমাকে বললো ডিফ্লেকশন বের করতে বি এন্ডে। তাহলে এই কোশ্চেনগুলো পেই, চোখ বন্ধ করে প্রথমে ইমাজিনেশন করো এর তোমার ফ্রি বডি ডায়াগ্রামটা বা ডিফ্লেক্টেড শেপ, একই কথা। হ্যাঁ, আমরা সাধারণত স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে বলি ফ্রি, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বলি ফ্রি বডি ডায়াগ্রাম, আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা তোমার স্ট্রাকচার অ্যানালিসিসে বলি ডিফ্লেক্টেড শেপ, ঠিক আছে? কারণ ডিফ্লেক্ট হলো তার পরের শেপ। হ্যাঁ, এবার এই 500 নিউটন লোডটা অ্যাপ্লাই হলো। এবার দেখো এটা ছিল এ সি, ঠিক আছে? তাহলে এই সি পয়েন্ট পর্যন্ত লোড রয়েছে, সি পয়েন্টের পরে বিয়ন্ড সি আপ টু বি লোডের কি কোনো এফেক্ট আছে না নেই বলো?
সি থেকে বি পর্যন্ত এই স্প্যানে লোডের কোনো এফেক্ট আছে? কোন লোড আছে? সোজা কথা আছে, না স্যার নেই। কোনো লোড নেই। তাহলে ডিফ্লেক্টেড এটুকুন পোর্শনই হবে, ডিফ্লেক্টেড এটুকুন পোর্শনই হবে, এটুকুন পোর্শনই একটা স্লোপ হয়ে ডিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে? এটুকুন পোর্শন তোমার একটা স্লোপ হয়েছে, এটুকুন পোর্শন স্লোপ হয়েছে কারণ তোমার লোডটা এই এসি স্প্যানে রয়েছে। এর পরের বিসি স্প্যানে কোনো লোড নেই, ফলে এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন হয়েছে। এটুকুন বোঝা নিয়ে কোনো আপত্তি নেই, ঠিক আছে? আচ্ছা, এই 500 নিউটন লোডটা সি এন্ডে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটু কথা বলি, তারপর এই জায়গাটাতে আসবো। আচ্ছা, এবার আমরা তোমার হরাইজেন্টালের সাথে এই সি পয়েন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে আর বি পয়েন্ট হরাইজেন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা বের করবো, ঠিক আছে? যেটাকে স্লোপ বলা হয়। তাহলে এখান থেকে স্লোপ কেন বলছি, হ্যাঁ স্লোপই তো বলা হয়, ঠিক আছে? তাহলে এটাকে এই সি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানো, সি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানো। এই কি হলো, ধরো বন্ধ হয়ে গেল কেন? ও হাতে চাপ লেগে বন্ধ হয়ে গেছে। কি কি টাইপের কোশ্চেন আসছে সেটা যদি বুঝতে পারো, সেটাকে যদি একটা গুছিয়ে লিখে রাখতে পারো, খুব উপকার হবে পরীক্ষার আগে। করে দেব, সবগুলো করে দেবো এগুলো। এখন আমি একদম ফ্রি আছি, কোনো অসুবিধা নেই। নিজেও একটু মাসখানেক আগে একটা তোমার মানসিক সমস্যায় ছিলাম যে পড়াতে পারবো তো, তোমাদের মাঝপথে ছেড়ে দিতে হলে একদম বিচ্ছিরি ব্যাপার। তাহলে এই সি পয়েন্ট থেকে সি পয়েন্টে একটা ট্যানজেন্ট টানো, ঠিক আছে? সেই ট্যানজেন্টটা হরাইজেন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? থিটা সি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? এই সি আর বি এর মধ্যে যে কানেক্টেড লাইনটা, সেটা তো স্ট্রেট, সেটা তো একটা মানে স্ট্রেট তো নয়, এর মধ্যে কোনো অ্যাঙ্গেল হয়নি, ঠিক আছে? তাহলে এই বি পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট টানো, বি পয়েন্টের ট্যানজেন্টটা কত? বি পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে থিটা বি, ঠিক আছে? তুমি এখানে লিখতে পারো যে থিটা সি ইকুয়ালস টু থিটা বি। কাজে লাগবে না, এটা অঙ্কটা সলভ করতে এই স্টেটমেন্ট কোনো কাজে আসবে না। তুমি থিটা সি এখানে পেয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, এই থিটা সি আর এই থিটা সি, এই দুটোর ভ্যালু সমান। কারণ কি? কারণ হচ্ছে এটা স্ট্রেট লাইন হলো। যদি এটা কার্ভ হতো তাহলে কিন্তু এই তোমার থিটা সি আর থিটা সি সমান হতো না। এই কালো কালার দিয়ে যে থিটা সি লিখেছি আর সবুজ কালার দিয়ে যে থিটা সি লিখেছি, মানে দুটো বিপ্রতীপ কোণ মনে হয় এটাকে বলা হয় বাংলায়, তাই না? আমি ভুলে গেছি কি বলে, বিপ্রতীপ কোণই বলে। তাহলে বিপ্রতীপ কোণ হতো না, ঠিক আছে? যেহেতু স্ট্রেট, ঠিক আছে, এর মধ্যে কোনো কার্ভ না। এটা একান্তর বোধহয়। কোনটা একান্তর? এই থিটা সি আর থিটা বি, তাই না? এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। আমাদের বিপ্রতীপ কোণ থিটা সি এটুকুন জানলেই চলবে। বিপ্রতীপ কোণ কেন হলো? কারণ হচ্ছে তোমার স্ট্রেট পোর্শন রয়েছে সি থেকে বি পর্যন্ত, ঠিক আছে? এবার তুমি খুব ইজিলি এই সি পয়েন্টের ডিফ্লেকশন কতটা সেটাকে তুমি ডেল্টা 1 লিখলে, আর এই বি পয়েন্টের ডিফ্লেকশন মানে সি থেকে বি এর ডিফ্লেকশন এটাকে তুমি ডেল্টা 2 লিখলে, ঠিক আছে? এবার তোমার ডেল্টা 1 আর ডেল্টা 2 এর মান বের করা, এটা তো বাচ্চা কালের অঙ্ক গো, এই অঙ্কটা তো সবাই পারে। ডেল্টা 1 এর মান কত হবে? এখানে পয়েন্ট লোড 500 নিউটন এসেছে, তাহলে ডেল্টা 1 কত হবে? 500 ইনটু 50 এর কিউব, 500 ইনটু 50 এর কিউব বাই 3EI, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার ডেল্টা 2 তোমাকে বের করতে হবে। ডেল্টা 2 আমি আগেই বলে দিয়েছি যে এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা তুমি কনসিডার করো। এই ট্রায়াঙ্গেলে তুমি তোমাকে ডেল্টা 2টা বের করতে হবে। তাহলে তুমি লেখো যে ট্যান থিটা সি, ট্যান মানে কত? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে ডেল্টা 2 বাই এটুকুনে, এই ডিস্টেন্সটা 50, এই ডিস্টেন্সটা 100, তাহলে এটুকুন ডিস্টেন্স কত? এটুকুন ডিস্টেন্স হচ্ছে 50, ঠিক আছে? এই ডিস্টেন্সটা 50, তাহলে বাই 50, তাহলে এই খুব ছোট ভ্যালু বলে এটা হয়ে গেল থিটা সি, ঠিক আছে? এবার থিটা সি হলো
অতএব তোমার ডেল্টা টু এর মান কত? ডেল্টা টু এর মান 50 ইন্টু থিটা সি। ঠিক আছে, আচ্ছা থিটা সি মানে কি? থিটা সি মানে স্লোপ। তাহলে এই সি পয়েন্টে পয়েন্ট লোডটা যে অ্যাপ্লাই হলো 500 কিলো নিউটন, তার জন্য স্লোপের ভ্যালু কত? সেটাই তো থিটা সি। থিটা সি এর ভ্যালু হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই 2 ইআই। আমি ডাব্লুই লিখে দিচ্ছি, আর 500 আর লিখলাম না, ডাব্লু এল স্কোয়ার বাই 2 ইআই। ঠিক আছে, এইভাবে তুমি থিটা সি পেয়ে গেলে। এবার আর তো কিছু না, তুমি থিটা সি পেলে, এই থিটা সির মান তুমি এখানে পুট করো, থিটা সির মান পুট করো, তুমি ডেল্টা টু পেয়ে যাবে। ঠিক আছে, এটা কোন কোশ্চেন? এটা এই কোশ্চেনটা, এটা গেট 2015 সালে আইআইটি কানপুরে এসেছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, এটা একটা কলাম। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ আমি করিয়েছিলাম যখন গেটের ডিফ্লেকশন চ্যাপ্টারের অঙ্কগুলো করাই, তখন এই কোশ্চেনটা সলভ করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে গেলো এটা একটা টাইপ হলো, এটা ফার্স্ট টাইপটা এ হলো। বলো কারোর কোনো অসুবিধা আছে নাকি? অনেকগুলো টাইপের কোশ্চেন আছে, অল্প 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 সব কোশ্চেনে কনসেপ্টে পার্থক্য। প্রথম কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছিল পড়ি, নালে না ক্লিয়ার হয় না। এ ক্যান্টিলিভার বিম উইথ স্কোয়ার ক্রস সেকশন 6 মিটার সাইড ইজ সাবজেক্টেড টু এ লোড 2 কিলো নিউটন, অত কিছু নর্মাল টু দ্য টপ সার্ফেস, শো ইন দ্য ফিগার দ্য ইয়ং মডুলাস, এগুলো সব ফালতু কথা লিখেছে। 200 কিলো দ্য মেটেরিয়াল, দাঁড়াও কি বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ স্লোপ অ্যাট কিউ। হ্যাঁ ঠিক আছে, এই কিউ পয়েন্টে ম্যাগনিটিউড কত স্লোপে। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কীভাবে করবো। আচ্ছা, কালকে এই পার্টিকুলার কোশ্চেনটা তোমার, কালকে বললাম কেন, কালকে এরিয়া মোমেন্ট করাতে গিয়ে একটা কনফিউশন চলে এসেছিলো। ঠিক আছে, এই কোশ্চেনটা এরিয়া মোমেন্ট দিয়েও সলভ করা যায়। আমি যখন গেট পরীক্ষার তোমার ডিফ্লেকশনের অঙ্কগুলো করাই, এই কোশ্চেনটা আমি এরিয়া মোমেন্ট দিয়ে করিয়েছিলাম। ঠিক আছে, এই ভ্যালু এসেছিল 0.26 মিলিমিটার। এবার এই কোশ্চেনটা তোমরা সলভ করবে, এই কোশ্চেনটা সলভ করে দেখবে ডেল্টার মান 0.26 আসছে কিনা। ডেল্টার মান হবে 0.26। এটা আমাকে আজকালকের মধ্যেই এটা জানাও। ঠিক আছে, সলভ করে, এবং সলভটা গ্রুপের মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, এটা তোমাদের শিখিয়ে আরেকবার এরিয়া মোমেন্ট মেথডটা আরেকবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এরিয়া মোমেন্ট মেথড সলভ করতে গেলে, ঠিক আছে, আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যে ওর একটা ডিফ্লেক্টেড শেপ আঁকবে। ঠিক আছে, বা ইলাস্টিক কার্ভ যেটাকে বলা হয়, আর কি আঁকবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবে। ঠিক আছে, তাহলে ইলাস্টিক কার্ভ তো এটাই ইলাস্টিক কার্ভ। ঠিক আছে, যেটা সাহায্যে আমরা এই কোশ্চেনটা করলাম। এখানে আমাকে কি বের করতে হবে, আমাকে তোমার ডিফ্লেকশন বের করতে হবে। তো ডিফ্লেকশন বের করার আমার পদ্ধতি কি? আচ্ছা, এখানে সি কেন লিখেছি গো? এটা সি কেন হবে, এটা বি হবে। তো ডিফ্লেকশন বের করার পদ্ধতি কি? প্রথমে তুমি ইলাস্টিক কার্ভটা ড্র করে নিলে, তারপর এই বি পয়েন্ট থেকে, ঠিক আছে, একটা ট্যানজেনশিয়াল ডেভিয়েশন টানলে। এই ট্যানজেনশিয়াল ডেভিয়েশনটা এ পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট টানলে, সেই ট্যানজেন্টকে যেই পয়েন্টে ছেদ করলো, ঠিক আছে, এই পয়েন্টে ছেদ করলো, তাদের মধ্যে যেই ড্রপটা বা ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটাই আমার ডিফ্লেকশন এরিয়া মোমেন্ট মেথডের সাহায্যে, যেটা আমরা এরিয়া মোমেন্ট মেথডে শিখেছি কিন্তু। ঠিক আছে, এবার আমাদের কি করতে হয়, প্রথমে এই ইলাস্টিক কার্ভটা এরিয়া মোমেন্ট মেথডে আঁকতে হয়। তারপরে আমাদের কি করতে হয়, তারপরে আমাদের এম বাই ইআই ডায়াগ্রাম আঁকতে হয়। এম বাই ইআই ডায়াগ্রাম, এম বাই ইআই ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এম বাই ইআই ডায়াগ্রামটা আঁকলে, ঠিক আছে, এবার টি এ বি মানে কি বলেছিলাম, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ফ্রম এ, ট্যানজেন্ট ড্র দ্য ট্যানজেনশিয়াল ডেভিয়েশন অফ এ, দাঁড়াও হ্যাঁ, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন অফ, না না ভুল করেছি গো, এটা এ বি ভুল ইয়ে হয়ে গেছে, দাঁড়াও, এটা এ বি হয়ে গেছে, দাঁড়াও, এটা বি, এটা বি হবে, তাই বলি আমার ভাষার সাথে মিলছে না কেন এটা বি, এটা হচ্ছে এ। ঠিক আছে, এই জন্য ভাষার সাথে মিলছিল না। তাহলে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ফ্রম এ, ট্যানজেন্ট ড্রন, এটাও মনে একটু ভুল লিখেছি না, না স্যার, মানে টি বিএ হবে, টি বিএ হবে না, হ্যাঁ টি বিএ হবে, ভাষার সাথে মিলছে না তো, টি বিএ, টি বিএ, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ফ্রম বি, ট্যানজেন্ট ড্রন ফ্রম এ। ঠিক আছে, তাহলে হলো, তাহলে কি দেখিয়েছিলাম তোমাদের, যে এই এরিয়াটা নিতে হবে, এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া নিতে হবে। এটা গেল এম বাই ইআই ডায়াগ্রাম, এই এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া নাও। ঠিক
ঠিক আছে, এই এরিয়াকে এক্স বার দিয়ে গুণ করো। এক্স বার মানে সিজি ডিস্টেন্স, ঠিক আছে। সিজি ডিস্টেন্সটা কোথার থেকে মাপবে, তোমার এই যেটা তোমার ইলাস্টিক কার্ভে যেই পয়েন্ট থেকে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ড্র করেছো সেই পয়েন্ট থেকে তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সিজি অবধি ডিস্টেন্স নেবে, এটাই তোমাদের এক্স বার, এটাই এক্স বার, ঠিক আছে। তাহলে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন এখানে বি পয়েন্ট থেকে তোমরা ড্র করেছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিজি, এটা সিজি পয়েন্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের, এই বেন্ডিং মোমেন্টের সিজি পয়েন্ট থেকে এই বি পয়েন্টের ডিস্টেন্সটাই হচ্ছে এক্স বার, ঠিক আছে। তাহলে এক্স বারটা তোমার ক্যালকুলেশন করো, দেখবে এক্স বারটা এসছে 83.33, কিছুই না, এটা হচ্ছে এটুকুন কত, এটুকুন হচ্ছে 2/3 অফ 50 মনে হয় নাকি, এটুকুন হয় 2/3 অফ 50, 2/3 অফ 50 প্লাস 50 করে দাও, 2/3 অফ 50 করে তুমি এটুকুন ডিস্টেন্স পেয়ে গেলে, ঠিক আছে। আর এটুকুন হচ্ছে 50, এটা করো তুমি দেখবে 83.33 আসছে। তাহলে 83.33 আর ডিভাইডেড বাই ইআই, ই এর ভ্যালুও কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে, আই এর ভ্যালুও কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে, পেয়ে গেলে 0.26। দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু পরীক্ষার হলে আসলে টোটাল ডেল এর ভ্যালুটা 0.26 আসছে, তাই তো আসবে, আর কি আসবে, এটাই তো। তুমি এভাবে সলভ করলে, এই কোশ্চেনটা সলভ করলে এভাবে হ্যাঁ 0.26 আসছে, তাই তো আসবে, তো মেথড, আমি তোমাকে মূল কনসেপ্টটা শিখিয়ে দিচ্ছি না, এই তো আসবে, এছাড়া কি আসবে। তাহলে এই গেল হচ্ছে প্রথম টাইপে, ঠিক আছে। এ বি না লিখে আরো ভালো কথা টাইপ 1 টাইপ 2 করে লিখি, টাইপ 1, এটা গেল টাইপ 1 কোশ্চেন, ঠিক আছে। টাইপ 2 কোশ্চেন কি, টাইপ 2 কোশ্চেন এই জায়গাটাকে আমি এর পরের ক্লাসে আরো সিঙ্ক্রোনাইজ করে দেবো, ঠিক আছে। আমি অনেক মানে জিস্ট করা শুরু করেছি যে যত কোশ্চেন গেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এসেছে সেটাকে কতটা জিস্ট করে সাজানো যায়। এবার টাইপ 2 এ বি থেকেও টাইপ 1 টাইপ 2টা শুনতে ভালো লাগে। তাহলে টাইপ 2তে কি, টাইপ 2তে দেখো যে এই পি পয়েন্টে 2 কিলো নিউটন লোডটা অ্যাপ্লাই হলো, তোমাকে কিউ পয়েন্টে বলেছে স্লোপ বা ডিফ্লেকশন কিছু একটা বলেছে, ঠিক আছে। কি বলেছে দেখি কোশ্চেনটা পড়ে বলেছে এখানে দ্য ম্যাগনিটিউড অফ স্লোপ, না স্লোপ বলেছে, ঠিক আছে। স্লোপও বলতে পারে ডিফ্লেকশনও বলতে পারে, একই ব্যাপার বের করাটা। তাহলে কিউ পয়েন্টে বের করতে হবে। তাহলে কি করবে, তাহলে দেখো যেই পয়েন্টে বের করতে হবে স্লোপ বা ডিফ্লেকশন সেই পয়েন্টে তো লোড দরকার, তা নাহলে কি করে বের করবে। সে পয়েন্টে লোড না হলে তার তোমার কি হবে, তার থিটা তুমি কিভাবে পারবে, ঠিক আছে, বা তার তোমার ডিফ্লেকশনের ভ্যালু কি করে পারবে, সম্ভব না। সেই জন্য এই পি যেই লোডটা ফ্রি এন্ডে রয়েছে তার কম্পোনেন্ট নাও তোমার এই কিউ জয়েন্টের ওপর, ঠিক আছে। তাহলে এই পি লোডটাকে কিউ জয়েন্টে তুমি ট্রান্সফার করলে এই এলো হচ্ছে 2 কিলো নিউটন লোডটা, ঠিক আছে। আর কি এলো তোমার, এটা শিখিয়েছিলাম কলাম চ্যাপ্টারে, এটা প্রথম আমি শেখাই। লোডটাকে ট্রান্সফার করলে লোডটা অ্যাজ ইট ইজ এলো, সাথে সাথে একটা মোমেন্টের একটা কম্পোনেন্ট আসবে। তাহলে এই মোমেন্টের ভ্যালুটা কত হবে, মোমেন্টের ভ্যালুটা হবে লোডের ভ্যালু আর লোডটাকে যতটা সরাচ্ছ ততটা। তাহলে লোডটাকে তুমি কতটা সরাচ্ছ, টোটাল ও পি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 100 মিলিমিটার, ও কিউ হচ্ছে তোমার 20, তাহলে এটুকুন হচ্ছে 80 মিলিমিটার, এটুকুন 80 মিলিমিটার। এটাও সোজা টাইপ, এটাও সোজা টাইপ, এই টাইপটাতেও কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করতে হবে কিন্তু, নাহলে পারবে না কোশ্চেনগুলো, ঠিক আছে। এত ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি তাতেও পারবে না যদি প্র্যাকটিস, এক একটা কোশ্চেন যদি 5-7 বার করে প্র্যাকটিস না করো। তাহলে এই লোডটা এলো 2 কিলো নিউটন লোড এলো, আর এই কিউ মোমেন্ট বলছি এম মোমেন্টটা এলো কিউ পয়েন্টে, এ দুটো এলো। এবার এই লোডের জন্য তোমার ডিফ্লেকশন কত সেটা বের করো, আর মোমেন্টের জন্য ডিফ্লেকশন কত সেটা বের করো, দুটোকে যোগ করে দাও। কিউ পয়েন্টে তুমি যেটাই তোমাকে কোশ্চেনে দিক, স্লোপই দিক বা ডিফ্লেকশনই দিক, যেটাই দেবে, যদি স্লোপ দেয় তাহলে 2 কিলো নিউটন লোডের জন্য তোমার কিউ পয়েন্টে কতটা স্লোপ হয়, আর তোমার এম মোমেন্টের জন্য কিউ পয়েন্টে কতটা স্লোপ হয় সেটা বের করে যোগ করে দাও। যদি বলে ডিফ্লেকশন বের করতে, তাহলে 2 কিলো নিউটন লোডের জন্য কিউ পয়েন্টে কতটা ডিফ্লেকশন আর এম মোমেন্টের জন্য কিউ পয়েন্টে কতটা ডিফ্লেকশন বের করো, দুটোকে যোগ করে দাও, কোশ্চেন শেষ। এখানে কতটা ডিফ্লেকশন, তাহলে এই ডেল্টা 1, তাহলে ডেল্টা 1 একটা এই পি লোডের জন্য, পি লোড হচ্ছে 2 কিলো নিউটন, তাহলে
এই 20 মিলিমিটারটাকে আমি L1 দিয়েছি, ঠিক আছে, এটাকে আমি L1, পরে ভ্যালুটা তুমি বসিয়ে নেবে, সেটাতে কোনো অসুবিধা নেই। এই PL³/3EI আর ML² / 2EI, এটা তোমার ডিফ্লেকশন হয়ে গেল। ডিফ্লেকশনই চেয়েছে তো, না স্লোপ চেয়েছে? না, দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ চেয়েছে, ঠিক আছে, স্লোপ বের করে নাও। স্লোপ চেলে তুমি স্লোপ বের করে নাও, আমি এখানে তখন সলভ করার সময় দেখিনি যে কি চেয়েছে। তাহলে স্লোপ যদি চায় তাহলে θQ, বলো মান কত হবে, নিজেরা বলো। θQ একবার এই 2 কিলো নিউটন পয়েন্ট লোডের জন্য কত হবে? 2 ইনটু আমি একবার পি লিখে দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা PL² হ্যাঁ PL1² / 2EI, আর একটা প্লাস ML/2EI। ML/2EI না ML/EI, হ্যাঁ ML/EI, ঠিক আছে, এই দুটো করে দাও, ব্যাস হয়ে গেল। অসুবিধা আছে? কিচ্ছু তো না, দুটো, ঠিক আছে, প্রথম দুটো টাইপে। এবার আসো 3 নাম্বার টাইপটা। 3 নাম্বার টাইপটা আমি ড্র করে রেখেছি, এটা কি লিখেছি, সি লিখেছি, এটা টাইপ 3। টাইপ 3টা আমি সম্পূর্ণটা সুন্দর করে ড্র করে রেখেছি, এটা বুঝবে টাইপ 3। টাইপ 3-র এই ইলাস্টিক কার্ভটা বুঝবে, তাহলেই হলো, ঠিক আছে। আচ্ছা, টাইপ 3-তে কি বলেছে আগে দেখি। টাইপ 3-তে ফ্রি এন্ডে বলেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। টাইপ 3-তে বলেছে এই পিলোডটা অ্যাপ্লাই হয়েছে ফ্রি এন্ডে, ঠিক আছে, ফ্রি এন্ডে তোমার পিলোড অ্যাপ্লাই হলো, ভালো কথা। এবার একটু চেঞ্জ করে দিয়েছে, এখানে কি চেঞ্জ করেছে, এই এসি পোর্শনের এটা 2i বলে দিয়েছে, আর এই সিবি পোর্শনে আই বলে দিয়েছে, যা দিতেই পারে, এটুকু তো টুইস্টিং থাকবেই কোশ্চেনে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে যে এই বি পয়েন্টটা যেটা রয়েছে, বি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে, ঠিক আছে। কিভাবে করব কোশ্চেনটা বলো তো? বি পয়েন্টের ডিফ্লেকশন বের করি, কোশ্চেনটা একবার পড়ি, কারণ এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেন, একবার পড়ি কোশ্চেনটা ভালো করে, দেখি কোশ্চেনের মধ্যে আরও কোনো টুইস্ট দিয়েছে নাকি। বলেছে এ ক্যান্টিলিভার বিম ABC হ্যাজ এন্ড A fixed and subjected to a point load P at free end B, ব্যাস কোনো ঝামেলা নেই। the point C is midpoint of AB, ঠিক আছে, and moment of inertia of AC twice that of CB, the deflection এখানে শুধুমাত্র ওই সি পয়েন্টে আপ টু সি পয়েন্ট, মানে A to C মোমেন্ট অফ ইনার্শিয়া 2i, আর সি থেকে বি মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটুকুন বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা সলভ কি করে হবে? তার মানে সি পয়েন্টটা তোমার ক্যালকুলেশনের মধ্যে আসবে, ঠিক আছে, সি পয়েন্টটা তোমার ক্যালকুলেশনের মধ্যে আসবে। তুমি কেন সি পয়েন্টটাকে ক্যালকুলেশনের মধ্যে আনছো? যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা আলাদা করে দিয়েছে। তুমি এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা এর আগে মনে হয় করিয়েছিলাম, না এটা না, এটা না, না ওটা যদি ওটা করাইনি ওই টাইপের কোশ্চেন। যদি তোমাকে এমনি সিম্পল যদি থাকতো যে এই পিলোডটা তোমার ফ্রি এন্ডে আছে আর থ্রু আউট মোমেন্ট অফ ইনার্শিয়া সেম, তাহলে তো স্ট্যান্ডার্ড ফর্মুলা হয়ে যেত না, সেটা তো দেবে না, ঠিক আছে। STM-PSC তো তার স্ট্যান্ডার্ড ফর্মুলা দেবে না, এটুকুন তো বোঝো। স্ট্যান্ডার্ড ফর্মুলা কি? এটা যদি এরকম স্ট্যান্ডার্ড ফর্মুলা দিত, ACB বলে দিল, এটা তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই বলে দিল টোটাল স্প্যানে, যদি বলতো যে বি এন্ডে ডিফ্লেকশন কত, কি হতো অ্যান্সার? PL³/3i। এটা তো দেবে না, ঠিক আছে, কিছু তো টুইস্ট দেবে। তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে সলভ করব? তাহলে দেখো, এই পি যে লোডটা রয়েছে, এই পি লোডের কম্পোনেন্ট আমরা তোমার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে ট্রান্সফার করব। তাহলে কি কি চেঞ্জ হবে? এই বি পয়েন্টে যে পি লোড রয়েছে, এই লোডটা ডাইরেক্ট সি পয়েন্টে আসবে এই পি, আর এর একটা মোমেন্টের কম্পোনেন্ট আসবে এম। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে পি ইন্টু L/2, ঠিক আছে, এই দুটো কম্পোনেন্ট এলো। এবার এই দুটো কম্পোনেন্টের জন্য ডিফ্লেকশন কতটা হবে, ঠিক আছে, সেটাকে বের করব, আর এই পি লোডের জন্য ডিফ্লেকশন কতটা হবে সেটাকে আলাদা। দেখো আগে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকো, তারপরে ভাববে এই কথা, ঠিক আছে, তা নাহলে ক্লিয়ার হবে না। এতটুকুনি শুধু শোনো। এখন এই পি লোডের কম্পোনেন্টটাকে আমি ট্রান্সফার করলাম বি পয়েন্ট থেকে সি পয়েন্টে, এই পি লোড আসলো আর এখানে এম মোমেন্ট আসলো, ঠিক আছে। এবার এর জন্য তোমার এই যে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসলো, এর জন্য তোমার
ডিফ্লেক্টেড শেপটা কীরকম হবে। তাহলে এসি এই ডিফ্লেক্টেড শেপটা এখানে কার্ভ হলো, এই ডিফ্লেক্টেড শেপটা কার্ভ কার্ভ ঠিক আছে হলো। এবার তাহলে এসি কার্ভ হলো। আচ্ছা এখানে এই সিবি এটা স্ট্রেট লাইন হবে না কার্ভ হবে, কি মনে হয়? এটাও কার্ভ হবে, লোড আছে তো ওই পাশে। লোড আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু বোঝো, এই লোড আছে, পি লোডটার তো চলে যায়নি, পি লোডের একটা কম্পোনেন্টকে আমি সি পয়েন্টে ট্রান্সফার করেছি, তার মানে কি পি লোডটা কি হাওয়া হয়ে গেল? না, পি লোডটা তো আছে বি পয়েন্টে। এখানে একটা কোশ্চেন করলাম না, লোডটাকে ট্রান্সফার করলাম না আগের এখানে, এই কোশ্চেনটায় দেখো, এই কোশ্চেনটা তোমার এটুকুন বের করলেই চোর হয়ে গেছে, এটুকুন তো এই θ1 বের করলেই হয়ে গেছে, এটাও এখানে লাগেনি এই কনসেপ্ট তোমার। এখানে তুমি বলতে পারো যে স্যার এখানে এই বি পয়েন্ট ঠিক আছে, এই সিবি পয়েন্ট, এই সিবি স্প্যানে এটা আপনার স্ট্রেট লাইন এলো, কারণ কি বলতো এই সিবি স্প্যানে কোনো লোড নেই, যেহেতু সিবি স্প্যানে লোড নেই সেই কারণে এটা স্ট্রেট লাইন এলো, ঠিক আছে। আর এখানে কি, এখানে তো লোড আছে, এখানে তো লোড নেই এমন না, এই পি লোডটা তো আছে, ফলে এটা এরকম কার্ভ হলো, ঠিক আছে। বোঝা গেল কেন টাইপ 1-এ স্ট্রেট হলো সিবি স্প্যানটা আর টাইপ 3-তে কেন কার্ভ হলো? কারোর অসুবিধা আছে? ঠিক আছে, বারবার শাউট করে করে কিন্তু বলছি, ঠিক আছে। বলো সুরাজ কি বলছো? শুনতেই পাচ্ছি না সুরাজ কি বলছে, গ্যাস 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 আওয়াজ আসছে, ঠিক আছে। এবার আসো দেখি কি হলো। এবার এই পি লোডটা সি পয়েন্টে অ্যাপ্লাই হলো, ঠিক আছে, সেই জন্য একটা ডিফ্লেকশনের ভ্যালু হলো, সেটাকে আমি লিখলাম ডেল্টা ওয়ান, ঠিক আছে। আর কি লিখলাম? আর লিখলাম যে এই পি লোডটা না, ডেল্টা ওয়ান শুধুমাত্র এই পি লোডটা যে এটার নাম কি সি পয়েন্টে যে অ্যাপ্লাই হলো তার ডিফ্লেকশনটা না, কিন্তু ডেল্টা ওয়ান এই সি পয়েন্টে যে পি লোড অ্যাপ্লাই হলো, ঠিক আছে, এটা হচ্ছে ডিফ্লেকশন ডিউ টু পি লোড, ঠিক আছে, প্লাস ডিফ্লেকশন ডিউ টু এম মোমেন্ট অ্যাট সি পয়েন্ট, ঠিক আছে। তাহলে সি পয়েন্টে পি লোডটা অ্যাপ্লাই হলো তার জন্য একটা ডিফ্লেকশন হলো, সি পয়েন্টে এম মোমেন্টটা অ্যাপ্লাই হলো তার জন্য একটা ডিফ্লেকশন হলো, এই দুটো ডিফ্লেকশনকে যোগ করে তুমি এই ডেল্টা ওয়ানের ভ্যালুটা পেলে। তুমি বলছো স্যার এই ডেল্টা 2 ডেল্টা 3 কি লিখেছেন, এগুলো তো ক্লিয়ারই হচ্ছে না। হবে ক্লিয়ার হবে, না হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। এবার তাহলে ডেল্টা ওয়ানটা বুঝতে পারলে, ডেল্টা ওয়ান কি জিনিস বোঝা গেল, ঠিক আছে। এবার দেখো আমি এখানে একটা স্লোপ ড্র করি, ঠিক আছে, একটা স্লোপ ড্র করি। থিটা বি স্লোপ ড্র করি, ঠিক আছে। তাহলে এইটাও হচ্ছে থিটা বি, এটা বিপ্রতীপ কোণ হচ্ছে থিটা বি, ঠিক আছে। এই থিটা বি আর এই থিটা সি তো সমান হবে না, এই থিটা বি আর না, এটা তো থিটা বি না, এটা থিটা সি, এখানে সি, আগের কোশ্চেনে এই পয়েন্টটার নাম ছিল বি, এখানে সি নাম দিয়েছে। এই থিটা সি আর এই থিটা সি আর থিটা বি কিন্তু সমান হবে না, যেহেতু স্ট্রেট পোর্শন না। তাহলে আমাকে থিটা সি এর মানটা আমাকে বের করতে হবে। থিটা সি এর মান আমি কি করে বের করব? তোমার এই পি পয়েন্টে না, এই সি পয়েন্টে এই পি মোমেন্ট আসলো, তার জন্য তুমি থিটাটা বের করলে, যে সি পয়েন্টে পি মোমেন্ট আসলো, প্লাস এই থিটাটা বের করলে যে সি পয়েন্টে এম মোমেন্ট অ্যাপ্লাই হলো, এই দুটোর জন্য তুমি থিটা বের করলে, এই দুটোর থিটাকে যোগ করে তুমি কম্বাইন্ডলি থিটা বের করলে, ঠিক আছে। এই থিটা বের করলে এই থিটার সঙ্গে এটুকুন ডিস্টেন্স মানে L/2, এটাকে তুমি গুণ করে তুমি এই ডেল্টা 2টা বের করলে, এটা বের করে তুমি ডেল্টা 2টা বের করলে। একই রকম তো প্রথম টাইপটা যা শিখিয়েছিলাম, ঠিক আছে, তার মতনই তো, ওই ট্রায়াঙ্গেলের প্রপার্টি ধরে প্রথম টাইপে তো এখানে শেখালাম, এই
ডেল্টা টুটা বের করা। ডেল্টা টুটা যেভাবে বের করলাম সেম পদ্ধতিতে, ওখানে একটা লোড ছিল, এখানে একটা লোডের সাথে একটা মোমেন্ট, এই তো পার্থক্য, আর তো কিছু নেই। এই হয়ে গেল তুমি ডেল্টা টু। ডেল্টা টু বের করতে কার অসুবিধা আছে? কনসেপচুয়াল, কোশ্চেনটা সলভ করে দিয়েছি এরপরে, ঠিক আছে, সলভ আছে। কনসেপচুয়াল বোঝো, কনসেপচুয়ালে কার অসুবিধা আছে বলো? অনেক ঠিক আছে। এবার দেখো, এবার এই পি লোডটা তো অ্যাপ্লাই হয়েছে, বি পয়েন্টে পি লোড তো ইটসেলফ অ্যাপ্লাই হয়েছে, তার জন্যও তো একটা ডিফ্লেকশন আসবে। এটা কি ভুলে গেলে চলবে নাকি? এই পি লোড যে অ্যাপ্লাই হলো তার জন্য ডিফ্লেকশন হচ্ছে ডেল থিটা, ডেল থ্রি। তাহলে ডেল থ্রির মান কত হবে অনুশ্রী? ডেল থ্রিটা ওই পয়েন্ট লোডটা অ্যাপ্লাই হওয়ার জন্য তো? তাহলে ওটা পি ইন্টু এল বাই টুর। না, এল বাই টু কেন হবে গো? হ্যাঁ, এল বাই টুই হবে, আমরা তো আলাদা আলাদা আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া তো আলাদা। পি ইন্টু এল বাই টু এর হোল কিউব ডিভাইড বাই 3EI। ঠিক আছে, দেখো কনসেপ্টটা দেখো, বুঝতে পেরেছো কিনা? কোশ্চেনটা আমি সলভ করে দিয়েছি এরপরে, ঠিক আছে। আমার কাছে কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, কনসেপ্ট বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এরপরে দেখো কি করেছি। তাহলে এই ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু প্লাস ডেল্টা থ্রি করেছি, ঠিক আছে। ডেল্টা ওয়ান কি? ডেল্টা ওয়ান তোমার এখানে এই পয়েন্ট লোডের জন্য ডেল্টা আর মোমেন্টের জন্য ডেল্টা দুটো যোগ করেছি। পয়েন্ট লোডের জন্য ডেল্টা কি? পিএল কিউব বাই 3i, মোমেন্টের জন্য ডেল্টা কি? পিএল স্কোয়ার বাই 2ei লিখলাম, ঠিক আছে। এই দুটো হলো, এটা তোমার ডেল্টা ওয়ান হয়ে গেল। এবার ডেল্টা টু কি? এই তোমার পয়েন্ট লোডের জন্য থিটা আর তোমার মোমেন্টের জন্য থিটা, এই দুটোকে যোগ করে তুমি নেট থিটা পেলে, নেট থিটাকে তুমি এল বাই টু দিয়ে গুণ করলে, ঠিক আছে। তাহলে তাই করো, পয়েন্ট লোডের জন্য থিটা পিএল স্কোয়ার বাই 2ei, মোমেন্টের জন্য থিটা এমএল বাই ইআই, একে তুমি এল বাই টু দিয়ে গুণ করো, তুমি পেয়ে গেলে ডেল্টা টু। ডেল্টা থ্রি কি? এটা হচ্ছে, কে হাত তুলেছে? দাঁড়াও অনেক বলছি, এটা হচ্ছে পিএল কিউব বাই 3ei, এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য ডেল্টা থ্রি। এই তিনটেকে তুমি যোগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ বলো অনেক, বলো। স্যার বলছি ডেল্টা থ্রির যে মানটা, স্যার ডেল্টা টু আর ডেল্টা ওয়ান থেকে অলস লেস দেন হবে? আরে লেস দেন গ্রেটার দেনের ব্যাপার নয় এখানে, ঠিক আছে। কেন ফালতু চিন্তা করছো? কি কাজে আসবে বলো? লেস দেন কি গ্রেটার দেন অঙ্কটা কি কাজে আসবে? এই কথাটা যে বললে কি কাজে আসবে? এমনি অনেক কিছু মনে করতে হচ্ছে, ফালতু জিনিস মনে করে কি লাভ আছে? যেটা অঙ্কটার সঙ্গে যেটা যুক্তিযুক্ত সেটা চিন্তা করো না, ঠিক আছে। এটা গেল হলো। তারপরে এর পরের প্রশ্নটা আসো। এর পরের প্রশ্নটা আগে, এই কোশ্চেনটা তো পড়ে শোনালাম, তাহলে দেখো পার্থক্য কি হলো। এইটুকুন পোর্শন কিন্তু কার্ভ, ঠিক আছে, এই জায়গাটা তোমাকে ধরতে হবে। এইটুকুন পোর্শন হচ্ছে কার্ভ, ঠিক আছে। কারণ কি? এই পি লোডটা রয়েছে বলে। আর টাইপ ওয়ানে কি ছিল? টাইপ ওয়ানে এখানে কিন্তু কোনো লোড নেই, ফলে এটুকুন পোর্শন কিন্তু স্ট্রেট পোর্শন, ঠিক আছে। কার্ভ হলে স্যার সমস্যা কি? কার্ভ হলে ইটসেলফ কোনো সমস্যা নেই, ঠিক আছে। কার্ভ হলে মান বের করতে কি সমস্যা? মান বের করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানেও তুমি এই থিটা সিকে এল বাই টু দিয়ে তোমাকে গুণ করতেই হয়েছিল, ঠিক আছে। তো ওখানেও তুমি তাই করলে, মোমেন্টের জন্য যেই তোমার থিটা এলো আর পয়েন্ট লোডের জন্য যে থিটা এলো সেটাকেই এল বাই টু দিয়ে গুণ করলে। কিন্তু যদি কোনো কোশ্চেনে দিয়ে দেয় এই কার্ভ আর স্ট্রেট লাইন, এই কনসেপ্ট যদি ঢুকিয়ে দেয়, ঠিক আছে। এবার আসো তার পরের প্রশ্নটা। আচ্ছা, রিজিড বডি কাকে বলে? এখানে আমি দেখিয়েছি যে রিজিড বডি ক্যান নট ডিফর্ম বাট মোমেন্ট উইল বি দেয়ার। রিজিড বডি মানে এমন একটা বডি যেই বডিকে তুমি ডিফর্ম করতে পারবে না, ঠিক আছে, কিন্তু মোমেন্ট তার মধ্যে, মোমেন্ট তো অ্যাপ্লাই হবেই। এটা ধরো এটা রিজিড বডি, এটা একটা রিজিড বডি, এই ডিস্টেন্স আছে, এখান দিয়ে যদি লোড অ্যাপ্লাই করি তাহলে এটা মোমেন্ট হবে না? ঘোরা শুরু করবে না? তো সে তো হবেই, ওই নিয়ে কোনো সমস্যা নেই, মোমেন্ট অ্যাপ্লাই হবেই, কিন্তু রিজিড বডিকে তুমি ডিফর্ম করতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে একটা এল লেন্থের রয়েছে, এই একটা এল লেন্থ, এই এল লেন্থ রয়েছে, ঠিক আছে। এখানে তুমি এক্স অ্যাক্সিসে লিখলে ডিফরমেশন আর ওয়াই অ্যাক্সিসে লিখলে লোড, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখে রেখেছো যে রিজিড বডি ক্যান নট ডিফর্ম বাট মোমেন্ট উইল বি দেয়ার, ঠিক আছে। তোমার এই P0 হচ্ছে ইনফাইনাইট, প্রচুর লোড দিয়ে দিয়েছো তাও টানতে পারলে না। আমি আর আবির টানিনি, মেশিন দিয়ে টানা হয়েছে, জ্যাক দিয়ে টানা হয়েছে। সো নো ডিফরমেশন উইল বি দেয়ার, ডেল্টা এল ইকুয়ালস টু 0 অ্যাট এনি লোড। জ্যাক দিয়ে টেনেও তোমার ইয়ে করলে তুমি ডেল্টা করতে পারলে না। এই হচ্ছে তোমার রিজিড বডি।
এবার এই দুটো কোশ্চেনের পার্থক্য একটা কম্পারিজন স্টাডি করিয়ে দিচ্ছি। রিজিড বডি থাক, কোনো ব্যাপার না কোশ্চেনে। এটাকে সলভ করিয়েছি, হ্যাঁ পুরো কোশ্চেনটা সলভ করে রেখেছি। সলভ করে রাখলে কি বুঝতে অসুবিধা হয় ক্লাসে কোনো? আমি দেখলাম কি এই প্রিভিয়াস ইয়ার করতে গেলে না সলভ আগে থেকে করতেই লাগবে। গতকাল 16টা না 17টা কোশ্চেন করিয়েছি, খুব আমার নিজের গিল্টি ফিল হচ্ছিল। একটা ব্যাচে 2 ঘন্টা পড়িয়ে যদি 16টা কোশ্চেন করানো যায়, বাজে জিনিস কিন্তু খুব, ঠিক আছে? ব্যাচ রান তো করাতে হবে। জল নিয়েই বসেছি, প্রত্যেক দিন জল খেতে উঠতে হয়। আচ্ছা দেখো, এখানে এই এ বি একটা ক্যান্টিলিভার বিম রয়েছে, তার মাঝে একটা পয়েন্ট রয়েছে সি। এই এ সি হচ্ছে এল, এইটুকুন এল, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 12। ব্যাস, এটা কোশ্চেন পেপারেই তোমার গিভেন ডাটা, ঠিক আছে? এই বি পয়েন্টে পি লোড অ্যাপ্লাই হলো, তাহলে তোমাকে বলেছে এসি পোর্শন রিজিড। তাহলে রিজিড কি বলেছে? অ্যাজ দিস পোর্শন ইজ রিজিড সো দেয়ার ইজ নো ডিফরমেশন ইজ পসিবল অ্যাট দিস পোর্শন। বোঝা গেছে এটুকুন? বলো হ্যাঁ কি না? ওই পোর্শনটাতে এসি পোর্শন যদি রিজিড হয়, এসি পোর্শনে কোনো ডিফরমেশন হবে না, মানে স্লোপ হবে না, ডিফ্লেকশন হবে না। ক্লিয়ার? তাহলে দেখো তোমার ডিফ্লেকশন কোথা থেকে শুরু হবে? এই সি পয়েন্ট থেকে ডিফ্লেকশন শুরু হবে। এই এ সি সি পয়েন্ট থেকে ডিফ্লেকশন শুরু হবে। এই ডিফ্লেক্টেড শেপটা তুমি সি পয়েন্টে থেকে শুরু করলে, ঠিক আছে? তাহলে এই বি পয়েন্টে পি লোড রয়েছে, তাহলে এর ডিফ্লেকশনের ভ্যালু কত? PL3/3EI, ঠিক আছে? তোমাকে মোমেন্ট নিতে হবে, তোমাকে তো কিছুই চাইনি, বলেছে বি এন্ডে ডিফ্লেকশন কত, তাহলে স্ট্যান্ডার্ডের মতন পেয়ে গেলে। ওইটুকুন তো টুইস্ট। এই কোশ্চেনটা কিন্তু একটা পিএসসি দেওয়ার মতন, কারণ ছোট কোশ্চেন, আগেরগুলো বড় বড় কোশ্চেন, ঠিক আছে? দিলে দিতে পারে, না দেওয়ার কিছু নেই। অত বড় না করে ছোট ছোট ভ্যালু দিয়ে দিল, 1 2 3 4 এই সমস্ত লোডের ভ্যালু দিয়ে দিল, যেগুলো ক্যালকুলেশন সোজা টুকটুক করে ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু এটা তো আরও সোজা কোশ্চেন, কনসেপ্টটা জানলে পারবে, নালে পারবে না। এই ডিফ্লেকশনটা সি পয়েন্ট থেকে শুরু হলো, তাহলে এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল। এই তুমি সি বি পোর্শনটা চিন্তা করো, বি পয়েন্টটা ফ্রি এন্ড, এখানে পি লোড আছে, তাহলে ডিফ্লেকশনের ভ্যালু হচ্ছে PL3/3I, আর মোমেন্ট এ পয়েন্টের সাপেক্ষে নিতে বলেছে এই পি লোড, আর ডিস্টেন্স হচ্ছে 12, তাহলে P × 12 তোমার এটা হয়ে গেল 2PL। এটা হচ্ছে মোমেন্ট। এই তো কোশ্চেনটা, এই দেখো তো কোন কোশ্চেনটা? এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা হলো তোমার। এখান থেকে তুমি ক্যালকুলেশনটা শুরু করলে, এখান থেকে ক্যালকুলেশন শুরু করলে, তাহলে কি কি ভ্যালু হচ্ছে? একটা হচ্ছে পি, এই যে সি হবে অ্যান্সার, না না সি কেন হবে, এ হবে অ্যান্সার, PL3/3I আর 2PL। কারোর অসুবিধা আছে এই কোশ্চেনটায়? খুব ভালো কোশ্চেন, ছোট্ট কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? জানলে পারবে, নালে পারবে না, ঠিক আছে? বলো ঠিক আছে বললেই আগাবো। হ্যাঁ স্যার ঠিক আছে। এর পরের কোশ্চেনটা কি? এর পরের কোশ্চেনটা বলেছে এই পি আর আর, এই তোমার এই পি জয়েন্ট, আর জয়েন্ট আর কিউ জয়েন্ট, আর জয়েন্টে ডাব্লিউ লোড আছে, এই তোমার কিউ আর, এইটা হচ্ছে তোমার রিজিড পোর্শন, ঠিক আছে? দেখো এই সময় আমাকে, তার আগে কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা চেয়েছে কি, কোশ্চেনের দাবি কি সেটা আগে দেখতে হবে না? এই তো সলভ তো করেছি। কিউ পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে কিউ পয়েন্টের ডিফ্লেকশন, আর কি চেয়েছে? কিউ পয়েন্টের স্লোপ চেয়েছে, আর ডিফ্লেকশন, আর সবই চেয়েছে, ঠিক আছে? যত রকম হয় সব রকম চেয়েছে কোশ্চেনটায়। যাই হোক চলো, তাই সব রকম চেয়েছে, আমরা এক এক করে সব রকম বের করব, ঠিক আছে? যদি রিজিড না দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে কি করতাম? তাহলে দেখো প্রথমে পার্থক্যটা খোঁজার বের করার চেষ্টা করো। একটা প্রশ্ন সলভ করে কিচ্ছু আগাবে না, একদম কথা দিচ্ছি, ঠিক আছে? ভুলেও যাবে। যদি এই কোশ্চেনের সাথে এই কোশ্চেনটাকে টুইস্ট করে অন্য একটা কোশ্চেন তৈরি করলে এদের মধ্যে কি পার্থক্য, এটা যদি না ধরতে পারো, ঠিক আছে, মনেই থাকবে না, সম্ভবই না এটা। তাহলে এই কিউ আর পোর্শন হচ্ছে রিজিড পোর্শন। তার মানে কি? তার মানে যখন এর ডিফ্লেক্টেড শেপ আমি ড্র করব, ঠিক আছে, তখন এই কিউ আর পোর্শনটা স্ট্রেট পোর্শন হবে, এখানে কোনো কার্ভ হবে না। এইটা হচ্ছে টুইস্ট। আর যদি এমন হতো, এটা এই কোশ্চেনটাই দেখো না, এর আগেই যেটা করলাম, এর আগেই লোডটা কিন্তু তোমার এই ফ্রি এন্ডে ছিল,
ফলে এটা ছিল তোমার কার্ভ, ঠিক আছে। কিন্তু এর পরের কোশ্চেনটা কি বলেছে, এইটুকুন পোর্শন রিজিড বলে, আর এই জায়গাটা আর তোমার কার্ভ হবে না, এই জায়গাটা তোমার স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। মুছে দিই আবার, হ্যাঁ স্ট্রেট লাইন লিখে আবার মুছে দিই, নাহলে পরে কেউ ভাববে স্যার কার্ভও লিখেছেন স্ট্রেট লাইনও লিখেছেন, এই কনফিউশন শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এবার দেখো কি করেছি, ফ্রি বডি ডায়াগ্রাম তো বলে না এটাকে বলে তোমার তোমার ইলাস্টিক কার্ভ বা ডিফ্লেক্টেড শেপ, ঠিক আছে। তাহলে তোমাকে এই আর পয়েন্টেও বের করতে হবে, আর কিউ পয়েন্টেও বের করতে হবে। আর পয়েন্টে তো সোজা রে ভাই, আর পয়েন্টে তো বেরিয়ে যাবে স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে। আমাকে কিউ পয়েন্টে বের করতে হবে। তাহলে কিউ পয়েন্টে বের করার কি পদ্ধতি অলরেডি শিখিয়েছি। কি হবে কিউ পয়েন্টে বের করার পদ্ধতি? স্যার লোডটাকে ট্রান্সফার করে নিতে হবে কিউ পয়েন্টে, তাহলে একটা লোড আর একটা মোমেন্ট আসবে। হ্যাঁ, এখানে শিখিয়েছি, টাইপ 2 তে কিন্তু শিখিয়েছি, ঠিক আছে। তাহলে লোডটাকে তোমার ট্রান্সফার করে নিতে হবে, তারতে একটা লোড আসবে, একটা মোমেন্ট আসবে, ঠিক আছে। তাহলে এটা সলভ হয়ে যাবে এইভাবে। তাহলে এখানে দেখো, এখানে এই কিউ পয়েন্টে এই ডাব্লু লোডটাকে ট্রান্সফার করলাম, এই ডাব্লু লোড, আর মোমেন্ট কত হলো, মোমেন্ট হচ্ছে ডাব্লু ইন্টু এল। এটা তুমি করলে, আগে কিউ পয়েন্টটাই বের করি। এবারে তোমার ডিফ্লেক্টেড শেপটা আঁকলাম, ঠিক আছে। এটুকুন পোর্শন তোমার হচ্ছে কার্ভ, এটুকুন পোর্শন হয়ে গেল কার্ভ, এটুকুন পোর্শন কার্ভ হয়ে গেল, আর এই পোর্শনটা কি হয়ে গেল, এই পোর্শনটা হয়ে গেল স্ট্রেট লাইন। এই পোর্শনটা হয়ে গেল স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এবার এই কিউ পোর্শনে তোমার ডিফ্লেকশন বের করতে হবে, কিছুই না, এই কিউ জয়েন্টে তোমার ডাব্লু লোডের জন্য ডিফ্লেকশনের স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, মোমেন্টের জন্য ডিফ্লেকশনের স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, দুটোকে যোগ করে দাও, কিউ পয়েন্টে তোমার ডিফ্লেকশন হয়ে যাবে। এবার কিউ পয়েন্টে তোমার ডাব্লু পয়েন্ট লোডের জন্য তোমার স্লোপের স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, মোমেন্টের জন্য স্লোপের স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, দুটোকে যোগ করে দাও, তোমার ঝামেলা শেষ, ঠিক আছে। এবার তোমাকে বলেছে এই আর যেই পয়েন্টটা রয়েছে, আর পয়েন্ট বা ফ্রি পয়েন্ট, এটার আগে এটুকুন করি, আগে কিউ পয়েন্টটাতে করি। তাহলে এই কিউ পয়েন্টের জন্য এই ওয়াই কিউ মানে এই পয়েন্ট লোডের জন্য তুমি ডিফ্লেকশন বের করলে WL3/3i, মোমেন্টের জন্য তুমি ডিফ্লেকশন বের করলে, ঠিক আছে, ML² / 2ei, দুটোকে যোগ করলে অ্যান্সার পেয়ে গেলে। এটা গেল একটা সলভ হলো, ঠিক আছে। এর পরেরটাও সোজা, এই কিউ পয়েন্টে তুমি তোমার স্লোপের ভ্যালু করো, তার স্ট্যান্ডার্ড ভ্যালু আছে ML² / 2ei, ঠিক আছে, আর ML/ei, এই দুটোকে তুমি যোগ করো, 3WL² / ei আসলো, ঠিক আছে। এটা গেল। এবার আর পয়েন্টে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আর পয়েন্টে তুমি কিভাবে বের করবে, অলরেডি তুমি এটা এইটুকুনকে এই অলরেডি দেখো আর পয়েন্টে। এবার তুমি যদি চিন্তা করো যে স্যার আমি স্ট্যান্ডার্ড ফর্মুলাটা ইউজ করব আর পয়েন্টে, ঠিক আছে, ডাব্লু লোড আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলা ইউজ করব, ফ্রি এন্ডের ডিফ্লেকশন পেয়ে যাব। অসুবিধা কোথায়, কেন ইউজ করতে পারবো না সেটা বলো। চিন্তা হতেই পারে স্যার সব সমান, আই ফাই সব সমান, ফ্রি এন্ডে পয়েন্ট লোড আছে, এই জন্য যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ইউজ করব ভ্যালু পেয়ে যাব। কিন্তু কেন ইউজ করতে পারবো না সেটা বোঝাও আমাকে আগে। কে বোঝাবে? সোহম বলো। দেখো অর্ধেক পোর্শন রিজিড আছে, অর্ধেক পোর্শন রিজিড আছে, অর্ধেক পোর্শন রিজিড নেই। এটাই কি ছিল টাইপ 3 তে যেটা করলাম, এই অর্ধেক পোর্শনের হচ্ছে 2i, এটুকুন পোর্শন i, ফলে মাঝখানের পয়েন্টটাকে যেখানে প্রপার্টি চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টটাকে কনসিডারেশনে আনতেই হবে, ঠিক আছে। এবার সেই জন্য এই কিউ পয়েন্টটাকে তুমি কনসিডারে আনলে, কিউ পয়েন্টে কতটা তোমার ডিফ্লেকশন সেটা তুমি পেয়ে গেলে ওয়াই কিউ, কিউ পয়েন্টের স্লোপ তুমি পেয়ে গেলে এই থিটা কিউ তুমি পেয়ে গেছো, থিটা কিউ। এবার এই ট্রায়াঙ্গেল থেকে তোমার থিটা কিউ এর সাথে তুমি এই L/2কে তুমি গুণ করে দাও, L/2 তো নয়, এখানে এলই রয়েছে, এখানে তুমি এলকে তুমি গুণ করে দাও, তুমি এই ওয়াই আর পাবে। এই ওয়াই কিউ আর ওয়াই আর কে তুমি যোগ করে দাও, তুমি ডেল্টা আর পাবে। বোঝা গেছে? এই শেষ করলাম ডিফ্লেকশনের একটা বিশেষ জায়গা,
ঘুরিয়ে 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 কোশ্চেন এসেছে, আগামী দিনেও আসবে। এটুকুন করে নাও বন্ধুরা, বিশ্বাস করো অ্যাস্টেনিয়া পিএসসিতে যা কোশ্চেন আছে জলের মতো কোশ্চেন। এই কথাগুলো যেগুলো বললাম এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? বলো, হবে তো? হ্যাঁ স্যার। এবার গেল ডিফ্লেকশন অ্যাট আর, ঠিক আছে? ডিফ্লেকশন অ্যাট আর কি করলাম, তোমার ডিফ্লেকশন অ্যাট কিউ 5WL3/6EI, এই যে 5WL3/6EI, আর এই স্লোপটা নিলাম 3WL²/2EI, এই এর সঙ্গে এল গুণ করে দিলাম, তার মানে এই 3WL3/EI, এই দুটোকে যোগ করলাম, এই চলে এলো 7/3WL3/EI। এই ট্রায়াঙ্গেলের এটুকুন প্রপার্টি ধরেই, ট্রায়াঙ্গেলের এটুকুন প্রপার্টি ধরেই, ঠিক আছে? চৌকা ভালো লাগে না, সোজা হ্যাঁ ঠিক আছে, সার্কুলার ওরকম ভালো লাগে না দেখতে, এই ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার হয়েছে? এই ডিফ্লেকশনে নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে চাই টুইস্ট দিক, ঠিক আছে? এমনি তো সোজা সোজা কোশ্চেন দেয় এসটিএমপিএসসিতে, কঠিন প্রশ্ন যদি দেয় যেটা পারবে না তুমি, এমন এইটুকুন যে পড়ালাম, এই 10টা পয়েন্ট, ঠিক আছে? 10টা পয়েন্টের মধ্যে এ বি বিভিন্ন টাইপ করে যে পড়ালাম, এটুকুনকে ধরে রাখো, দেখবে কোশ্চেন আটকাচ্ছে না। এবার আসো, এবার ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাই। আচ্ছা, যেগুলো দিয়েছিলাম হোমওয়ার্ক ওগুলো করো না কেন বলো তো? আমি তো দিলাম, কালকে অর্ধেক করিয়েছি, সেটুকুন করে তো বাদবাকিটা পারবে। দেখো আমাকে তো এই জায়গাগুলো রেডি করতে হয়েছে, গেটের বই ধরতে হয়েছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের বই খুঁজতে হয়েছে, কোশ্চেন খুঁজতে হয়েছে, সেগুলোকে কাগজে লিখতে হয়েছে, জিনিসটাকে নিজেকে আগে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়েছে, তোমাকে কি করে বোঝাবো সেটাকে আগে দেখতে হয়েছে, তারপরে এখানে লিখেছি। অনেক ধাপ কিন্তু, ঠিক আছে? ফকটে কিন্তু বসলে লিখতে পারি না কিন্তু। হ্যাঁ, আমার বাড়িতে আজকে হচ্ছে, আমার ছাদে পিকনিক হচ্ছে, ঠিক আছে? পিকনিক হচ্ছে, কই আমি তো যাই না কোথাও, সব কিছু ছেড়ে সমাজ থেকে আলাদা হয়ে কিন্তু পড়াই, ঠিক আছে? না পড়াও চলে, খুব ভেরি ইজি, এমন না যে আমি বাউন্ড, আমাকে টিউশনি করতেই হবে। ছিল এক সময়, ঠিক আছে? 2017, 18, 19 ওই সময় ছিল, সেজন্যই শুরু করেছিলাম, এটাও সত্যি কথা। আজকে তো ফ্রি একদম, ঠিক আছে? কোনো বাউন্ড না, কিন্তু পড়াচ্ছি, যে শুরু করেছি পড়ানো, চিন্তা করেছি যে হ্যাঁ সারা জীবন পড়িয়ে যাব, ঠিক আছে? সেই জন্য পড়াই। ফলে তোমাদের এন্ড থেকেও তো আশা করতে পারি যে হোমওয়ার্কগুলো দিয়েছি এগুলো তোমরা করে আসবে। সুরাজ করনি কেন? আজকে কোথা থেকে শুরু হবে আমি ডেটও লিখে রেখেছি, ধরো কালকে তোমাদের করালাম, এটা করিয়েছি 26, 27, 28, এইখান থেকে আজকে করাবো, এই 36 নম্বর কোশ্চেন থেকে, 36 নম্বর কোশ্চেন থেকে করাবো। আরসিসি ডিজাইন অলরেডি আমি গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সব কোশ্চেনের সলিউশন বানিয়ে ফেলেছি, ঠিক আছে? 5টা তো ক্লাস করাবো আরসিসি ডিজাইনের, কিন্তু যেই রেকর্ডেড ক্লাসগুলো দেবো ওগুলো যদি না দেখে আসো তাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এর আগে নেক্সট উইকে, এখন থেকে নেক্সট উইকে প্রত্যেক উইকে জানিয়ে দেব তারপরের উইকে কি পড়াবো, ঠিক আছে? কারণ তাহলে তোমরা সেটুকুন বাড়িতে রেডি করতে পারবে। এর পরের উইকে মক টেস্ট নেব, সেটা বৃহস্পতিবারের ক্লাসে অলরেডি বলে দিয়েছি। 14 তারিখ শনিবার, 14 তারিখ আমার ফার্স্ট মক টেস্ট। এখন থেকে প্রত্যেক উইকে একটা করে মক টেস্ট থাকবে, প্রত্যেক শনিবার করে, ঠিক আছে? বিকালবেলা 5টা থেকে 5:30 অবধি মক টেস্ট হবে। শুরু করছি ফ্লুইড মেকানিক্স দিয়ে, কারণ ফ্লুইড মেকানিক্স সবচাইতে বেশি পড়িয়েছি, ঠিক আছে? কোশ্চেন থাকবে 20টা কোশ্চেন। কোশ্চেনের কি লেভেল হবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে যা কোশ্চেন এসেছে প্রিভিয়াসলি, সেই কোশ্চেনগুলো দিয়ে আমি কোশ্চেন বাঞ্চটা তৈরি করব, ঠিক আছে? এই গেল 14 তারিখে, এটা 5টা থেকে 5:30 হলো। তোমাদের রেগুলার ক্লাস 14 তারিখে 9টা থেকে 11:30, 9টা থেকে 11:30টায় কী পড়াবো, ল্যামিনার ফ্লোয়ের কিছুটা কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্টটা পড়াবো। টার্বুলেন্ট ফ্লোয়ের কিছুটা কনসেপ্ট বাকি আছে, এর আগের দিন যেটা টার্বুলেন্ট ফ্লো করালাম সেটা করাবো। এই বাউন্ডারি লেয়ার, ড্র্যাগ অ্যান্ড লিফট আর সোর্স অ্যান্ড সিঙ্ক সম্পূর্ণটাই আজকে যেরকম ডিফ্লেকশনটা জিস্ট করে দিলাম, এরকম জিস্ট করে মূল পয়েন্টগুলো তুলে ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে 14 তারিখের ক্লাস।
15 তারিখের ক্লাসে কি করব, 15 তারিখের ক্লাসে ডিফ্লেকশনের কোনো অঙ্ক বাকি থাকলে সেটা করাবো, কলাম করাবো, ঠিক আছে, টরশনের একটা কোশ্চেন বাকি, একটা টাইপের কোশ্চেন বাকি রয়েছে সেটা করাবো, আর এই বেন্ডিং স্ট্রেসের আইইএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাবো, আইইএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাবো। এর মধ্যে আমাকে শুধু আজকে এই বেন্ডিং স্ট্রেসের থিওরির ক্লাসটা, যেটা আগে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর আগে যখন পড়াতাম অ্যাসিস্ট্যান্ট ব্যাচটা, তখন যেটা পড়িয়েছি, ঠিক আছে, সেই রেকর্ডেড ক্লাসটা আমি অ্যাপে আপলোড করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আগামী সপ্তাহের পড়ানোর কন্টেন্ট, ঠিক আছে। চলো এবার কোশ্চেনগুলো শুরু করি। একটা ফোন আসছে, আমি দাঁড়াও ফোনটা একটু রিসিভ করে নিই, ঠিক আছে। শুরু করবে কখন? আরো মিনিট 15 পরে। ওকে ওকে। চলো এর পরেরটা হয় না, উপরে আমাদের কেন পিকনিক চলছে জানি না, শীতকালও না, ঠিক আছে, কিন্তু একটা ফ্ল্যাটে থাকলে আনসোশ্যাল হয়ে যাচ্ছি না, সমস্যাটা এটাই। আসো পড়ো কোশ্চেনগুলো পড়ো। 36 নম্বর কোশ্চেন পড়ো, কি বলেছে। প্রত্যেকটা কোশ্চেন করে দেবো না, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে দিচ্ছি, বাদ বাকি তো থিওরি করিয়েছি। গতকাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেন করিয়েছি, 16টা কোশ্চেন। গতকাল আমার নিজের খারাপ লেগেছে, একটা ক্লাসে যদি 16টা কোশ্চেন হয় খুব স্লো এগোচ্ছে, সেই জন্য আজকে সলভ করে করে রেখেছি, ঠিক আছে। আজকে কিছু কোশ্চেন করাবো, যেগুলো বাকি থাকবে এর পরের দিন তোমরা যেগুলো পারবে না সেগুলো ওই যে রিফ্লেকশন লিখে রেখেছি তোমার এর পরের দিনের কন্টেন্টে, তখন এগুলো করাবো, ঠিক আছে। পড়ো 36 নম্বর কোশ্চেনটা, নাকি আমাকে বের করতে হবে? The deflection at the free end of a uniformly loaded cantilever. দাঁড়াও ছবিটা কি, দাঁড়াও, একটা ক্যান্টিলিভার বিম রয়েছে, এটা ইউডিএল রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তারপর বিমটার লেন্থ 1 মিটার। ও বিম এল না, 1 মিটার বলেছে লেন্থ, 1 মিটার লেন্থ, হ্যাঁ। আর ফ্রি এন্ডে ডিফ্লেকশন বলেছে 7.5 মিলিমিটার। ফ্রি এন্ডে এ বি নাম দিলাম, ফ্রি এন্ডে ডিফ্লেকশন বলেছে 7.5 মিলিমিটার, ঠিক আছে, হ্যাঁ, তারপর বলো। তারপর স্লোপটা জানতে চেয়েছে ফ্রি এন্ডের স্লোপটা থিটা বি বলে দিয়েছে, থিটা এ জানতে চেয়েছে, কিছুই না কোশ্চেনটা তোমার। এই থিটা বলি, ডেল্টা বি বলে দিয়েছে, থিটা বি জানতে চেয়েছে, ঠিক আছে, ডেল্টা বি বলেছে, থিটা বি জানতে চেয়েছে। ডেল্টা কত? ডেল্টা হচ্ছে WL⁴/8 EI, এটা কোশ্চেনে গিভেন 7.5, ঠিক আছে। তোমাকে এটা ডেল্টা বি লিখে দিচ্ছি, ডেল্টা বি বলে দিয়েছে, থিটা বি জানতে চেয়েছে। তোমার থিটা বি মানে কত? WL³/6 EI, ঠিক আছে, এই তো স্ট্যান্ডার্ড ভ্যালু। এবার কি তুমি জানো এই WL⁴/8 EI, তুমি লিখে ফেলো WL⁴, এটা ভুল না, ঠিক আছে, হ্যাঁ, WL⁴ তো হবে, কী করে হয়ে যাবে, WL⁴/8 EI লিখলে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে খুঁজে বের করতে হবে কি WL³/6 EI, তুমি কি বেশি লিখেছো, ঠিক আছে, তুমি বেশি লিখেছো হচ্ছে এখানে, তুমি দাঁড়াও, এখানে তুমি বেশি কি লিখেছো, এই WL³/6 EI থেকে এই 8 নিচে বেশি লিখেছো, এই জন্য উপরে 8 দিয়ে গুণ করে দিলে, ঠিক আছে, হলো 6 লেখনি, এই 6 দিয়ে গুণ করলে আর এখানে L দিয়ে গুণ করলে, কারণ L⁴ লিখেছো, অ্যাকচুয়ালি ফর্মুলায় তোমাকে বের করতে হবে WL³, ঠিক আছে, তাহলে L দিয়ে ভাগ করলে, তাহলে এটুকুনের ভ্যালু তুমি জানো, তুমি এটুকুনের ভ্যালু জানো, WL⁴/8 EI, এই ভ্যালুটা তুমি লিখলে 7.5, ঠিক আছে, এই 8 লিখলে, 6 লিখলে, আর লেন্থ বলেছে কত? 1 মিটার, তার মানে মিলিমিটারে, যেহেতু এটা 7.5 মিলিমিটার রয়েছে, 1000 মিলিমিটারে নিলে উত্তরটা তোমার 0.01 রেডিয়ানে আসলো। যদি ডিগ্রিতে আসতো কি করতে? ডিগ্রিতে যদি চাইতো কি করতে? π/180 দিয়ে গুণ করতে হতো। পাইবে, দেখো রেডিয়ান থেকে ডিগ্রি, প্রথমেই আমি জানি তো এই ধরনের কোশ্চেন দেয়, এই জন্য আমি প্রথমেই এটাকে লিখে রেখেছি
180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে, এইভাবে কনভার্ট করতে। হয়ে গেল প্রথমটা। এবার আসো 36 নম্বর কোশ্চেন হলো, এবার 42 নম্বর কোশ্চেনটা। 42 নম্বর কোশ্চেনটা না দেখলে কেউ বুঝতে পারবে না। বিয়াল্লিশ নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা বলেছে 42 নম্বর কোশ্চেনে বলে দিয়েছে এইগুলো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিয়াকশন অফ দ্য ক্যান্টিলিভার অ্যাট বি। এই বিতে রিয়াকশন চেয়েছে অ্যাজ শোন ইন দ্য ফিগার, ঠিক আছে। কিছুই না, এটাকে দুটো স্প্লিট করে দাও, ঠিক আছে। ডায়াগ্রামটাকে দেখো, স্প্লিট আমি কীভাবে করছি, স্প্লিট এভাবে করছি। এটুকুনকে আমি লিখলাম, এই কোনো নাম দেওয়া আছে এ বি সি না, হ্যাঁ এ বি সি ডি, ঠিক আছে। তাহলে এটুকুর নাম দিলাম এ বি, এই বি, ঠিক আছে। এই হচ্ছে বি, এই বি পয়েন্টে কি একটা রিয়াকশন হবে, ঠিক আছে, রিয়াকশন হবে। আর এই রিয়াকশনটাকে আর নাম দিলাম, এবং এর সমান এবং বিপরীত এই এই তোমার অ্যাঙ্গেল করা যেই বডিটা রয়েছে সেই বডিটার ওপর আসবে, তারই তো রিয়াকশন এই সি আর ডি, ঠিক আছে। তাহলে এই আরেরই তো রিয়াকশন তোমার আর সি আর আর ডি, ঠিক আছে, এই তো রিয়াকশন। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, এটার ক্ষেত্রে ডিফ্লেক্টেড শেপ না, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝেছো না বোঝনি বলো? আচ্ছা, এটাকে দুটো পার্টে ভাগ করছি, ঠিক আছে। তুমি নিয়ে বসেছো অনেক, এই কোশ্চেনটা নিয়ে বসেছো না বসনি? আরে হোয়াটসঅ্যাপে আছে, কিছু সিম্পল জিনিস নিয়ে তো বসতে হবে এগুলো, ঠিক আছে। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিয়াকশন অফ ক্যান্টিলিভার অ্যাট বি। এই বিতে রিয়াকশন বের করছে। আমি এটুকুন পোর্শনকে আলাদা আর এটুকুন পোর্শনকে আলাদা করছি। ছোটোবেলায় তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করেছো কোনোদিনও? ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, এই জয়েন্টটাতে অ্যাকচুয়ালি কী কী ফোর্স রয়েছে সেই ফোর্স দিয়ে দেখানো, সেটাই দেখিয়েছি। এই জয়েন্টটাতে এখানে আপওয়ার্ড আর রয়েছে, এই ডাউনওয়ার্ড এখানে আর রয়েছে। এই দুটো অবশ্যই একই ভ্যালু আসবে, দুটো একসাথে জোড়ে আছে, ঠিক আছে। কারণ এই পার্টিকুলার এ বি যেই তোমার ক্যান্টিলিভার বিমটা রয়েছে, সেই ক্যান্টিলিভার বিমটা কি এভাবে নিচের দিকে বেঁকতে চাইবে, সেই জন্য আর এর আপওয়ার্ড হবে, আর এরই ডাউনওয়ার্ড হবে এই আরটা, আর এই হচ্ছে সি আর ডির গল্প। এবার বোঝা গেছে ফ্রি বডি ডায়াগ্রাম? ঠিক আছে। তাহলে এই এ বি, এটাকে আমি ফিগার 1 লিখে দিই, এটা ফিগার 1 আর এটা ফিগার 2। আমি ফিগার 1-এর জন্য তোমার ডিফ্লেকশন লিখি, ঠিক আছে। তাহলে তোমার বি এন্ডে আমাকে তো আর এর মান বের করতে হবে, তাহলে ইউডিএল এর জন্য এটাকে আমি লিখলাম ডাব্লু কিলোনিউটন মিটার। তাহলে এর তোমার ডিফ্লেকশন কত, WL⁴/8EI। আর এই আর এর জন্য কত, এটা হচ্ছে RL³/3EI, ঠিক আছে। আমি ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরছি, আপওয়ার্ডটাকে নেগেটিভ, স্বাভাবিক তো, তোমার ডিফ্লেকশনে তো আপওয়ার্ডটাই তোমার নেগেটিভ হয়। তাহলে এই লিখলাম। এবার এটুকুন পোর্শনে সিডি যেই বিমটা রয়েছে, ইনক্লাইন্ড বিমটা, তাতে আর লোড অ্যাপ্লাই হচ্ছে, এর জন্য ডিফ্লেকশনের ভ্যালু কত, এই PL³/48EI বা WL³/48EI, ঠিক আছে। হ্যাঁ, ডাব্লুর জায়গাতে আর লেখা আছে, ঠিক আছে। সব করলে তোমাকে আর এর ভ্যালু চেয়েছে। এবার সিম্পলিফাই করো ইকুয়েশনটা, সিম্পলিফাই করলে এই জায়গাগুলো দেখে নাও, ঠিক আছে, সব সলভ করে দিয়েছি। আর এর ভ্যালু আসছে 6/17 W/L। কনসেপ্টটা দেখো বুঝেছো নাকি? ওই ক্যালকুলেশনে কিছু নেই, কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, আসছি, হ্যাঁ 2 মিনিট আসছি। কটা প্রশ্ন বাকি আছে? 1টা 2টো 3টে 4টা প্রশ্ন। তো আমি ক্লাসটা কন্টিনিউশন করাবো, আজকে শেষ করবো, 11:30 থেকে আবার কন্টিনিউশন করবো, ঠিক আছে। আমার একটু যেতে হবে, এখন 11:15 বাজে, যতই দেরি হোক আমি 11:30-র মধ্যে ডেফিনেটলি ঢুকবো। 11:30 থেকে এই 4টে কোশ্চেন আমি কন্টিনিউ করবো, ঠিক আছে। থাকবে প্রত্যেকে, থাকবে বলতে এখন বেরিয়ে যাও, ঠিক আছে। তোমার
আর্থ গ্রুপে আমি আর কোনো ইনফরমেশন দেবই না যে 11:30 থেকে ক্লাসের কন্টিনিউশন হবে। তোমরা যারা ক্লাসে রয়েছো তারা আবার জয়েন করেছো, ঠিক আছে? ওকে।